আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা লাইসেন্স পরীক্ষা আগামী 13 তারিখে অর্থাৎ 2026-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমরা টোটাল 1 মাস ব্যাপী যে ফ্রি ক্লাস এবং পরীক্ষার একটা প্রোগ্রাম চালু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ আজকে 14 তারিখ, এবং আজকের প্রথম ক্লাস হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। আজকের ক্লাস শুরু হচ্ছে, একই সাথে আপনারা কিভাবে ক্লাস করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, এই 1 মাস আমাদের সাথে কিভাবে কন্টিনিউ করবেন এবং আপনার টোটাল লাইসেন্স পরীক্ষার জন্য নিজেকে কিভাবে ঝালাই করে নিবেন, সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লিয়ার করব। একই সাথে আজকের আমাদের যে সাবজেক্টটা আছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর, এই টপিকের এই সাবজেক্টটা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই কয়েকটা ভাইটাল সাবজেক্ট আছে, আমরা প্রত্যেকেই জানি, যেমন ফান্ডামেন্টালস অফ নার্সিং, অ্যানাটমি এন্ড ফিজিওলজি, মেডিকেল সার্জিক্যাল, পেডিয়াট্রি, কমিউনিটি, এগুলা থেকে খুব মিডওয়াইফারি বেশি প্রশ্ন আসে। এগুলা থেকে খুব বেশি প্রশ্ন আসে, তো তারই ধারাবাহিকতায় আপনারা কিভাবে এই কোন সাবজেক্ট গুলো পড়বেন, কোন টপিক গুলো বেশি করে ফোকাস করবেন, লাইসেন্স পরীক্ষার জন্য কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা একই সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি, যে আমি সবসময় একটা কথা আপনাদের বলি, যে লাইসেন্স পরীক্ষার জন্য আপনাকে আলাদা করে কোনো ধরনের কোচিং এর প্রয়োজন নাই। এটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালও দেখিয়েছি, একই সাথে যে পরিমাণ আমাদের ফ্রি ক্লাস দেওয়া আছে সেখানেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আসলে লাইসেন্স পরীক্ষার জন্য আপনার এক্সট্রা করে কোনো কোচিং এর প্রয়োজন হয় না। তবে আপনি যদি পূর্ণাঙ্গ যদি একটা প্রস্তুতি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রত্যেকটা টপিক, সাবজেক্ট, এগুলো যদি আপনাকে ডিটেইলস জানতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আহ, যে কোনো টিচারের হেল্প নিতে হতে পারে। আর আপনি যদি পড়তে পারেন সেটা তো ভেরি ওয়েল, কোনো সমস্যা নেই। আর এই ক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ সিলেবাস ফলো করতে হবে। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা এখানে টোটাল আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে আপনারা কিভাবে আমাদের টোটাল সাবজেক্টগুলোর ফ্রি ক্লাসগুলো কোথা থেকে করতে পারবেন। একই সাথে আপনারা আজকের যে আমাদের সাবজেক্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে আমি প্রথমে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই 1 মাসের রুটিনটা নিয়ে, আপনারা কিভাবে ক্লাস করবেন, কিভাবে আপনারা পরীক্ষা দিবেন, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। কে কে শেয়ার করছেন? হ্যাঁ, কে কে শেয়ার করছেন আমাকে একটু কমেন্ট করে জানান। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখাও ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দিয়ে একটু ডান লিখে দিবেন। হ্যাঁ, শারমিন আক্তার লিখেছেন জি। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিয়ে ডান লিখবেন। দেখুন, আমাদের এই যে 1 মাসের প্রোগ্রামটা, এই যে ফ্রি প্রোগ্রামটা, এটা চলবে কি না চলবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে, যে আপনাদের শেয়ার এবং আপনাদের পার্টিসিপেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আসলে আমরা এই 1 মাস আপনাদের জন্য ফ্রি কোর্সটা রাখবো কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা যেভাবে আপনাদের জন্য কোর্স প্ল্যানটা করেছি সেখানে হচ্ছে আমরা একদিন ক্লাস এবং একদিন পরীক্ষা রাখবো, ঠিক এভাবে। অর্থাৎ আজকে 14 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী 12 তারিখের মধ্যে আমাদের সবগুলো শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনাদের 13 তারিখে কিন্তু আপনাদের লাইসেন্সিং এক্সাম, তো এটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওকে, ডান লিখেছেন সিদরাতুল মুনতাহা। জান্নাত, অসংখ্য ধন্যবাদ আপু আপনাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকেই, এবং আপনার বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করেন। এবং এই যে ক্লাসগুলো করলে যে জিনিসটা হবে, দেখুন আমাদের তো এখানে প্রত্যেকটা আমরা টপিক নিয়ে আলোচনা করি বিস্তারিত, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে খুব ডিটেইল আলোচনা করি। তো সেই ক্ষেত্রে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আহ একটা ক্লাসের মধ্যে এটা কখনোই কোয়াইট ইম্পসিবল, তাই না? তো আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের সাথে আমরা আলোচনা করব। ওকে, ইতিমধ্যে অনেকেই শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই শেয়ার করে দিবেন লাইভটা, আশা করি। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে আপনাদের শেয়ার এবং আপনাদের আগ্রহের উপরেই ডিপেন্ড করবে যে আগামী ফ্রি ক্লাসগুলো আপনারা পাবেন কিনা। ওকে, তো এখানে দেখেন আজকে আমাদের প্রথম যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। এখন এটার থেকে আমরা কিভাবে আগামীকাল যে পরীক্ষা হবে এটা আমরা কিভাবে পরীক্ষা দিব।
আচ্ছা, এক্সাম কত মার্কের হবে কে সব আমি সব ডিটেইল বলে দিচ্ছি। আর যারা যারা শেয়ার করছেন তারা একটু ডান লিখবেন এবং আপনারা একটা করে স্ক্রিনশট রেখে দিয়েন। আজকের যে ক্লাস হবে অর্থাৎ এই যে আপনাদের পিডিএফটা, শুধুমাত্র যারা ক্লাস শেয়ার করবেন তারা এই প্রশ্নের সলিউশন পিডিএফ উইথ এক্সপ্লেনেশন এটা আপনারা ফ্রিতেই পাবেন। ঠিক আছে, এখানে দেখেন আমাদের যে প্রশ্নগুলা, এই যে প্রশ্নগুলা থাকবে আজকে ক্লাসে, যে প্রশ্নগুলা থাকবে এই ক্লাসের প্রশ্নের যে সলিউশন পিডিএফটা, এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, যারা যারা শেয়ার করবে শুধুমাত্র তাদের জন্য। ওকে ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে আগে প্রথমে রুটিনটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এখানে আপনাদের আমরা টোটাল একটা মাসের যে ফুল একটা প্ল্যানটা করছি সেটা হচ্ছে ঠিক এভাবেই হবে। আজকে যেমন ফান্ডামেন্টালস অফ নার্সিং শুরু হয়েছে অর্থাৎ 7:30-এ, তো এটা হচ্ছে আজকের সাবজেক্টের ক্লাস হচ্ছে। এখন আগামীকালকে যে আপনারা পরীক্ষাটা দিবেন, আগামীকালকের যে পরীক্ষাটা দিবেন, আমরা হয়তো এখানে হচ্ছে 20 মার্কের একটা পরীক্ষা রাখবো। ঠিক আছে, আমরা হচ্ছে টোটাল 20 মার্কের একটা পরীক্ষা রাখবো এখানে। আপনাদের এই টোটাল হচ্ছে 20 মার্কের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এই 20 মার্কের পরীক্ষা আপনাদের কিন্তু এই ফান্ডামেন্টাল সাবজেক্টের উপরেই হবে। তো আমরা এখানে দেখেন একদিন ক্লাস একদিন পরীক্ষা, এইভাবে 16 তারিখে আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস হবে এবং মাইক্রোবায়োলজি ক্লাসের পর দিন অর্থাৎ 17 তারিখে আবার পরীক্ষা হবে মাইক্রোবায়োলজি থেকে। এরপরে হচ্ছে 17 তারিখ পরীক্ষা হচ্ছে। 18 তারিখে কিন্তু আপনাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং। দেখুন, এই যে সাবজেক্ট কিভাবে পড়বেন, টপিক কিভাবে পড়বেন, এটা কিন্তু মানে একমাত্র আমরাই প্রথম, আপনাদের প্রত্যেকেই জানে এটা, সকল শিক্ষার্থীরা, যে আপনারা কিভাবে পড়বেন, কিভাবে হচ্ছে আপনাদেরকে পড়তে হবে, এই বিষয়টা আপনাদেরকে আমরা বারবারই প্রেজেন্ট করেছি 2024 থেকে। তো এখানে দেখেন কেন আপনারা একই সাথে হচ্ছে মেডিকেল সার্জিক্যালটা পড়বেন, কারণ আপনি যখনই ফর এক্সাম্পল আপনি হেমাটোলজিক্যাল সিস্টেমটা পড়তেছেন, এর সাথে কিন্তু ডিসঅর্ডার গুলো পড়ে ফেললে মেডিকেল সার্জিক্যাল ক্লিয়ার হয়ে যাবে, একই সাথে আপনার পড়াটা খুব কমপ্লিট একটা প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমরা তিনটে একসাথে রাখছি, তার কারণ হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আপনাকে একই সাথে পড়তে হবে, মেডিকেল সার্জিক্যাল অর্থাৎ এই সাবজেক্টটা পড়লে আপনার তিনটা সাবজেক্ট কভার হয়ে যাবে। একই সাথে কিন্তু এর মধ্যে আবার মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের সাথে অর্থোপেডিকও আপনাদের এখানে সংযুক্ত করা আছে। তো ম্যাম ক্লাস নিবেন আপনাদের হচ্ছে 9টায় 18 তারিখে, এবং 19 তারিখে এটার উপরেই কিন্তু হচ্ছে আপনাদের কি হবে, পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, এটার আপনাদের 20 তারিখে হচ্ছে আপনাদের এটার ক্লাস হবে, 21 তারিখে যে এটার উপরে আবার পরীক্ষা হবে। তাহলে আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে যে রুটিনটা আছে আর মনে হয় না এক্সপ্লেনেশন করা লাগছে, যে আপনারা পরীক্ষা দিবেন এবং ক্লাস করবেন, পরীক্ষা দিবেন এবং ক্লাস করবেন, অর্থাৎ ক্লাস করবেন পরীক্ষা দিবেন, ক্লাস করবেন পরীক্ষা দিবেন। ঠিক আছে, পরীক্ষাগুলো মূলত হবে হচ্ছে 20 মার্কের। হুম, 20 মার্কের পরীক্ষা হবে। আর এখানে যে হচ্ছে সাবজেক্ট গুলোর ক্লাস হবে সেখানে আমরা একটা অথবা দুইটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের, যাতে করে আপনার অন্তত মিনিমাম একটা ধারণা পেতে পারেন যে আপনি ওভারঅল আপনার জন্য একটু রিভিশনটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আশা করছি এই রুটিনটা আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন আমাদের পেজে, আর এটা প্রত্যেকেই আপনারা সেভ করে রাখবেন। এবং এখান থেকে আপনি রেগুলার এখন থেকে প্রতিদিন দেখেন, একটা দিনও কিন্তু মিস নাই, এখানে 14, 15, 16 থেকে শুরু করে একদম রেগুলার আপনার 12 তারিখ পর্যন্ত একটা সম্পূর্ণ কিন্তু এখানে একটা মানে রেগুলার স্টাডি। ঠিক আছে, স্টাডি অ্যান্ড এক্সাম রেগুলার একদম, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সম্পূর্ণ ডিপেন্ড করছে, আমি আবারও বলছি, শেয়ার এবং একই সাথে হচ্ছে আপনাদের আগ্রহের উপরেই কিন্তু এটা ডিপেন্ড করছে যে আমরা এটা কন্টিনিউ করবো কিনা। যদি দেখি যে না পার্টিসিপেন্ট কম বা আপনারা খুবই কম শেয়ার করছেন, তাহলে আমরা এটা অফ করে দিব। যেভাবে আমাদের পেইড ব্যাচের গুলো চলছে ওটা তো কন্টিনিউ চলতে থাকবে, শুধু ওটাই চলবে। ওকে, ঠিক আছে, অনেকেই শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন, এখানে শুধু শেয়ার ডান লিখলে কিন্তু হবে না, যে পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, এখন দেখেন যে আপনাদের 13 তারিখে তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আপনাদের টোটাল রুটিনটা কিন্তু আপনারা পেয়ে গেছেন আশা করছি ইতিমধ্যেই। ওকে, সেকেন্ডলি হচ্ছে আপনারা আজকে যে আমাদের ক্লাস করতেছেন এটা তো আমরা শুরু করেছি রিভিশন ক্লাস, তবে আপনি যদি প্রচুর পরিমাণে ক্লাস করতে চান, আপনি হিউজ পরিমাণ ফ্রি ক্লাস করতে চান, এই যে সাইট নার্সিং স্কুল যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, আপনি জাস্ট ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আসার পরে এখানে হচ্ছে দেখেন এই যে একটা ফ্রি আমাদের একটা লাইসেন্স এন্ড পোস্ট বেসিকের একটা টোটাল একটা প্লে লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এখানে একটা ফুল একটা প্লে লিস্ট দেওয়া আছে, আপনি যদি এই প্লে লিস্টটার মধ্যে চলে আসেন দেখেন কতগুলো ক্লাস পাবেন এখানে। ফান্ডামেন্টালস অফ নার্সিং এর এখানে রিভিশন ক্লাস 1, ঠিক আছে, এরপর হচ্ছে এখানে অ্যানাটমি রিভিশন ক্লাস করানো আছে, অ্যানাটমির 2টা ক্লাস দেওয়া আছে মেডিকেল সার্জিক্যালের। এখানে আপনি রিভিশন ক্লাসগুলো কিন্তু করতে পারবেন, আপনি এখানে এসে হিউজ পরিমাণ ক্লাস আপনি করতে পারবেন, প্রিভিয়াস কোশ্চেন সলভিং, এখানে ইবনে সিনার নার্সিং এর যে কোশ্চেন,
এরপরে হচ্ছে আপনার যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের এখানে রিভিশন ক্লাসগুলা, প্রিভিয়াস কোশ্চেনগুলা সব এখানে ডিটেইলস আপনি দেখেন কত ফ্রি ক্লাস আপনি করতে চান এখানে করতে পারবেন। ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনারা ফ্রিতে ক্লাসগুলো করতে পারেন। এগুলা করলে এবং আমাদের রিভিশন ক্লাসগুলো করলে আই হোপ আপনার লাইসেন্সিং প্রিপারেশনের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আপনি একটা প্রস্তুতি নিতে পারবেন। ঠিক আছে? খুব সুন্দরভাবে আপনি একটা প্রস্তুতি নিতে পারবেন। তো এইটা ছিল হচ্ছে আপনাদের টোটাল কিভাবে পড়বেন বা আপনারা কিভাবে আগাবেন এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের আপনি কিভাবে ফ্রি ক্লাসগুলো করবেন এটা ক্লিয়ার হয়ে গেলেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। একই সাথে আমাদের ফ্রি ক্লাসগুলো কিভাবে চলবে এটাও আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর যারা যারা অবশ্যই শেয়ার করছেন, শেয়ার করে ডান লিখে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আপনি টাইমলাইনে শেয়ার করেছেন। ওটা আমাদেরকে পরবর্তীতে দিলে আমরা ওখান থেকে আপনাকে পিডিএফটা আমাদের ফেসবুক অর্থাৎ আপনি যেখানে ক্লাস করছেন আমাদের পেজ থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রথম হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর যে রিভিশন ক্লাসের প্রথম যে কোশ্চেনটা দেখেন, এই একটা সাবজেক্ট যেখান থেকে কিন্তু আপনার বেসিক থেকে কোশ্চেন আসবে। একই সাথে হচ্ছে আপনার এই সাবজেক্টটা থেকে মিনিমাম 7টা থেকে 8টা করে প্রশ্ন কিন্তু এই সাবজেক্টটা থেকে হয়ে থাকে। ঠিক আছে, এই একটা সাবজেক্ট থেকে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ নার্সিং থেকে কিন্তু 7 থেকে 8টা করে এখান থেকেই শুধু প্রশ্ন হয়ে থাকে প্রতিবারই। এখানে এমসিকিউ এন্ড এখানে কিন্তু হচ্ছে বেস্ট চয়েস, দুইটা মিলিয়েই। তো সেই ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখানে একদম বেসিক টু অ্যাডভান্স আপনারা পড়বেন, মানে এখানে বেসিক কোশ্চেন গুলাও যেন আপনার ক্লিয়ার থাকে, অ্যাডভান্স কোশ্চেন গুলাও যেন আপনার ক্লিয়ার থাকে, এটা যেন সম্পূর্ণই ক্লিয়ার থাকে আপনার। তো যাদের এই সাবজেক্টটা ভালোভাবে প্রিপারেশন হয়ে গেছে তারা একটু রিভিশন দিয়ে নেন, আর যারা অনেকেই তো শেয়ার করেছে মানে পড়ালেখা শুরুই করেছেন দেরি করে, তারাও একটু আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, আজকে আমাদের প্রথম প্রশ্নটা আছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি? কোন কান্ট্রিতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন? এখন ইন্ট্রোডাকশন টু নার্সিং, নার্সিং এর যে সূচনা এবং এই যে এই জায়গা থেকে নার্সিং এর সূচনা থেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু আসে আমাদের। তো এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে জেনে রাখবেন, এখানে বেশ কয়েকটা প্রশ্ন, নট অনলি একটা কোশ্চেন। এখানে অনেকগুলো কোশ্চেন কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়েই আছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কবে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, কত তারিখে জন্মগ্রহণ করেন, ওনার জন্ম তারিখ হিসেবে কি পালন করা হয়, এরপরে হচ্ছে উনি মারা যান কবে, কোথায় মারা যান, এই সমস্ত সবগুলা সবগুলা উনি কি অ্যাওয়ার্ড পান। ঠিক আছে, তারপর আমরা প্রত্যেকেই জানি যে মডার্ন নার্সিং এর জনক কে, এই ধরনের যে কোশ্চেন গুলা এগুলা কিন্তু এইখান থেকে আসতে পারে। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, আমরা উত্তরগুলো দেখব। সানজিদা ইসলাম, শশী লিখেছেন, আচ্ছা, হুম, সাবিহা লিখেছেন একেসি দিয়েছেন। ইতালিতে হ্যাঁ, মনিরা ইসলাম একেসি দিয়েছেন। জেসমিন আক্তার একেসি দিয়েছেন। ইনোসেন্ট হাসান, আচ্ছা, আপনি একে দিয়েছেন, মাশাল্লাহ, 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 আপনি একের দিয়েছেন। আচ্ছা, বাকিরা, হ্যাঁ, সুমি দিয়েছেন হচ্ছে একের সি দিয়েছেন, ভেরি ওয়েল। পুষ্প দিয়েছেন একে সি, ইতালি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা ইনফরমেশন একদম মাস্ট বি রিডেড এন্ড মাস্ট বি মেমোরাইজড, এটা আপনাকে পড়তে হবে, মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন কবে? এটা আমরা প্রত্যেকেই জানি না যে 12ই মে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি 12ই মে কত সালে, 1820 সালে উনি হচ্ছে জন্মগ্রহণ করেন, তাই না? 12ই মে 1820 সালে জন্মগ্রহণ করেন। এবং কোথায় জন্মগ্রহণ করেন? আমরা প্রত্যেকে জানি যে উনি হচ্ছে এই যে ইতালির, হ্যাঁ, ইতালির কোন শহরে? ফ্লোরেন্স শহরে। কোথায় জন্মগ্রহণ করেন? ইতালির কিন্তু হচ্ছে ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। এই যে ফ্লোরেন্স ইতালিতে কিন্তু উনি হচ্ছে জন্মগ্রহণ করেন কত কত সালে? সেটা হচ্ছে 1820 সালে 12ই মে। এটা অবশ্যই আপনার প্রত্যেকের মনে রাখতে হবে। এবং একই সাথে কিন্তু বার্থডে, আমরা প্রত্যেকে জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি দেওয়া হয়। এবং একই সাথে মনে রাখতে হবে এই যে লেডি উইথ দ্য ল্যাম্প, এনার যে হচ্ছে এই যে জন্মদিন উপলক্ষে নার্সেস ডে কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে, তাই না? তো এই 12ই মে কিন্তু হচ্ছে নার্সেস ডে, এটাও আমরা প্রত্যেকে জানি। তো এটাও মনে রাখতে পারি। এখান থেকে খুব বেসিক একটা কোশ্চেন দেখবেন প্রত্যেকবার পরীক্ষাতে আসে, এই প্রশ্নটা যেন মনে থাকে। এবং ওনার যে মৃত্যু সাল কত এইটাও কিন্তু আসতে পারে। ডায়েট হয়, দেখেন উনি মারা যান কত সালে বলেন তো? 13ই আগস্ট, তাই না? 13ই আগস্ট হচ্ছে 1910 সালে, 1910 সালে। এবং কোথায় মারা যান? লন্ডনে, এটা একটু মনে রাখবেন। উনি হচ্ছে লন্ডনে মারা যান, ঠিক আছে? 13ই আগস্ট 1910 সালে লন্ডনে মারা যান। এটাও কিন্তু একই সাথে আপনারা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যারা হচ্ছে একের সি উত্তর দিয়েছেন, এ কিন্তু না, এটা ভুল। তো একের যারা সি উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন, হ্যাঁ, সুমি, মেঘলা, আচ্ছা, দিনা, জেবুন্নেসা, সুমাইয়া, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে বেসিক যে কোশ্চেন আছে
ইন্ট্রোডাকশন টু নার্সিং এখান থেকে অবশ্যই একটু ভালোভাবে পড়বেন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখেন, যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্স, হ্যাঁ আইসিএন ওয়াজ ফর্মড, গঠিত হয়। দেখেন এই যে কবে গঠিত হয় বলেন তো, এটা কবে গঠিত হয়? ইন দ্য ইয়ার, কোন সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্স অর্থাৎ আইসিএন কবে গঠিত হয়, কোন সালে গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষাতে আসে। প্রত্যেকে অ্যান্সার করেন। আর আপনারা কোন প্রশ্নের উত্তর করতেছেন, অর্থাৎ 1 নাকি 2, এভাবে অবশ্যই লিখবেন। তারপরে আপনারা এখানে যেটা সঠিক উত্তর, এ, বি অথবা সি অথবা ডি, আপনারা এভাবে অ্যান্সার করবেন, ঠিক আছে? এভাবে লিখবেন একটু, যে সঠিক উত্তর কোনটি, এ, বি, সি নাকি ডি। আপনারা 2 লিখে তারপরে আপনারা কমেন্ট করা শুরু করবেন। ওকে, হ্যাঁ 13ই অগস্ট 1910-এ উনি মারা যান। ভেরি গুড। ওনার জন্মসাল, মৃত্যুসাল, কোন অ্যাওয়ার্ড পান, কত সালে কোন অ্যাওয়ার্ড পান, এই সবগুলো মনে রাখবেন, খুব ভালোভাবে মনে রাখবেন। এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে এবং আসতেই পারে। ওকে, প্রথম অ্যান্সার করেছেন 2 নাম্বার কোশ্চেনের সাবিনা। ওকে, এরপর হচ্ছে মনিরা ইসলাম, মিতু, জেসমিন, পলি, পুষ্প, হাফিজুর রহমান এ দিয়েছেন, মাহফুজা ইসলাম এ দিয়েছেন 1899, 1899। ওকে, অনেকেই উত্তর করে ফেলেছেন যে এটা হচ্ছে এই যে আইসিএন কবে গঠিত হয়, কত সালে গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আরো কয়েকটা জিনিস একটু মনে রাখবেন। আমরা জানি যে এটা হচ্ছে 1899 সালে গঠিত হয়, এবং একই সাথে তখন কিন্তু গঠন এর সময় এই যে অ্যাসোসিয়েশনটা 130টা দেশ নিয়ে কিন্তু মূলত গঠিত হয়েছিল, তাই না? আচ্ছা, একই সাথে এটার এই যে সদর দপ্তর কোথায়, এইটা থেকে কিন্তু পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে, হেডকোয়ার্টার। ঠিক আছে, হেডকোয়ার্টার অফ আইসিএন, এটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব প্রশ্ন আসে। দু একজন কমেন্ট করেন তো যে হেডকোয়ার্টার অফ আইসিএন কোথায়, এটার হেডকোয়ার্টারটা কোথায়, সদর দপ্তর কোথায়, আইসিএন এর সদর দপ্তর কোথায়? পরীক্ষাতে কিন্তু এটা প্রশ্ন আসে। আইসিএন এর সদর দপ্তর কোথায়, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। আইসিএন এর সদর দপ্তর কোথায় লিখেছেন, জেনেভা। ওকে, প্রত্যেকেই কিন্তু লাইভটা শেয়ার করবেন, আর একই সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনাদের পিডিএফটা দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো যে এর হেডকোয়ার্টারটা কোথায়। হ্যাঁ, এটা হচ্ছে জেনেভাতে। জেনেভা, জেনেভা আবার কোথায়? সুইজারল্যান্ডে, ঠিক আছে। জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, আমরা এটা একটু মনে রাখবো যে এটা হচ্ছে কোথায়, দেখেন এইটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে হচ্ছে আইসিএন এর হেডকোয়ার্টার। এবং এটা হচ্ছে কত সালে ফর্ম হয় অর্থাৎ গঠিত হয়, 1899-তে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ওয়েল, তো 2 নাম্বার কোশ্চেন গেল। 3 নাম্বার প্রশ্নে চলে আসি আমরা। কি বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডু নো হার্ম, হ্যাঁ ইজ উইস এথিক্যাল প্রিন্সিপাল। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে কোন ইথিক্যাল প্রিন্সিপালের মধ্যে পড়ে? হ্যাঁ দেখেন, ডু নো হার্ম বলতে কি বোঝায়, এটা হচ্ছে কোন এই যে ইথিক্যাল প্রিন্সিপালের মধ্যে পড়ে? এটা কি হচ্ছে ভ্যারাসিটির মধ্যে পড়ে, বেনিফিশিয়েন্স এর মধ্যে পড়ে, নাকি নন ম্যালাফিসিয়েন্স এর মধ্যে পড়ে, নাকি জাস্টিসের মধ্যে পড়ে? অর্থাৎ কোনটা বলতে কি বোঝায়, আর ডু নো হার্ম বলতে কি বোঝায়? একটু প্রত্যেকেই কমেন্ট করে ফেলেন। এটা কোন নীতির মধ্যে পড়ে? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। ডু নো হার্ম, কোনো ক্ষতি না করা, ঠিক আছে। এটা কোন নীতির মধ্যে পড়ে? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। এখানে ভেরাসিটির মধ্যে পড়ে, নাকি বেনিফিশিয়েন্স এর মধ্যে পড়ে, নাকি নন ম্যালাফিসিয়েন্স এর মধ্যে পড়ে, নাকি এখানে হচ্ছে জাস্টিসের মধ্যে পড়ে? সি দিয়েছেন, সি দিয়েছেন। পরীক্ষাতে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসেই। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। মডেল অফ নার্সিং কেয়ারের থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ জায়গা।
মডেল অফ নার্সিং কেয়ার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। লিখেছেন নন ম্যালাফিসিয়েন্স। ওকে, ওকে সি দিয়েছেন ম্যালফেসিয়েন্স। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তো দেখেন এখানে হচ্ছে ভেরাসিটি অর্থাৎ কি বলতে বোঝাচ্ছে, এটা হচ্ছে সত্য বলা বা সত্যবাদী, তাই না? সত্য। আচ্ছা, বেনিফিশিয়ান্স মানে কি? এখানে ডু গুড, আমরা বলতে পারি ডু গুড, ভালো করা, রাইট? আর আরেকটা হচ্ছে নন ম্যালফেসিয়েন্স। ম্যালফেসিয়েন্স বলতে হচ্ছে বোঝায় যে কোনো ক্ষতি না করা, তাই না? কোনো ক্ষতি না করা, না করা। পরীক্ষাতে কিন্তু ইতিমধ্যে দুইবার পরীক্ষাতে এটা প্রশ্ন আসছে। আর জাস্টিস বলতে কি বোঝায়? এখানে হচ্ছে সবার জন্য সমান সমতা বজায় রাখা বা ন্যায় বিচার, তাই তো? তাহলে এখানে হচ্ছে ডু নো হার্ম কোন নীতির মধ্যে পড়ে? নন ম্যালফিসিয়েন্স। আচ্ছা, তাহলে উত্তর দিয়েছেন সি, সবাই সঠিক উত্তর দিয়েছেন তিনের। ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তিন, 4 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। 4 নম্বর কি বলছে দেখেন, দ্য ফার্স্ট স্টেপ অফ নার্সিং প্রসেস। ডিয়ার স্টুডেন্টস, আপনারা লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল এসপেক্ট ইন নার্সিং টপিকটা যত ইম্পর্টেন্ট, আপনাদের একই সাথে কিন্তু এই যে নার্সিং প্রসেসটাও কিন্তু ভীষণ মাপের ইম্পর্টেন্ট। এখন আমি এখানে জাস্ট একটা প্রশ্ন আপনাদেরকে রেখেছি। আমরা প্রত্যেকে জানি যে স্টেপ অফ নার্সিং প্রসেস এর স্টেপগুলো আমাদের একদম মুখস্থ ঠুটস্থ। তবে এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। আমি আপনাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এটা সম্পর্কে একটু হিন্টস দিব, একই সাথে ওই ধরনের একটা করে প্রশ্ন আমরা আলোচনা করব। তো দেখেন এখানে হচ্ছে যে আপনাদের এই নার্সিং প্রসেস থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যদি খুব সহজ প্রশ্ন করে, তাহলে এইভাবে প্রশ্ন করতে পারেন, দ্য ফার্স্ট স্টেপ অফ নার্সিং প্রসেস, অর্থাৎ নার্সিং প্রসেসের যে কোনো একটা স্টেপ জানতে চান উনি, ঠিক আছে? আর যদি আরেকটু ডিপ কোশ্চেন করেন, অর্থাৎ ডিপ কোশ্চেন করলে উনি হচ্ছে যিনি প্রশ্ন করবেন উনি প্রশ্ন করতে পারেন কিভাবে, ধরেন যে কোনো একটা প্রশ্ন থাকলো যে উনি হচ্ছে প্রশ্নটা এভাবে করলো যে আপনি হচ্ছে একজন পেশেন্টকে কোনো একটা মেডিসিন দিয়েছেন, তারপরে যে হচ্ছে আপনি আবার চেক করছেন, হ্যাঁ, আপনি যে হচ্ছে ওনার অবস্থা কন্ডিশন কেমন, এইভাবে এরকম ভাবে একটা প্রশ্ন থাকলো। তো সেই ক্ষেত্রে এটা নার্সিং প্রসেসের কোন স্টেপের মধ্যে পড়ে? ঠিক আছে, আপনি মেডিসিন দিয়েছেন, মেডিসিন দেওয়ার পরে আবার হচ্ছে অ্যাসেসমেন্ট করছেন, তাহলে ওইটা কিন্তু আপনার কি হচ্ছে দেখেন, এভালুয়েশনের মধ্যে পড়তেছে, তাই না? আপনি ইমপ্লিমেন্টেশন করার পরে হচ্ছে এভালুয়েশনের ফেজে পড়ে। তো এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে করতে পারে। এই জন্য প্রশ্ন একটু বড় হলে ঘাবড়ানোর কিছু নেই। আপনি দেখবেন যে কোশ্চেনটা খুবই সহজ, এবং আপনি ওটা যদি বুঝতে পারেন যে এটা মানে প্রশ্নটা কিভাবে করছে, আপনার বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে ওটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকেই জানি দ্য ফার্স্ট স্টেপ অফ নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের পাঁচটা স্টেপ আমাদের একদমই মুখস্থ। অ্যাসেসমেন্ট, এরপরে হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস, হ্যাঁ, আমরা এটা প্রত্যেকেই জানি যে প্রথম হচ্ছে অ্যাসেসমেন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ডায়াগনোসিস, আচ্ছা 3 নাম্বার হচ্ছে প্ল্যানিং, তারপরে প্ল্যান করবেন, তারপরে হচ্ছে আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন, এরপরে আপনি দেখবেন যে এটা হচ্ছে কি, এটা আপনার ইফেক্টটা কি পড়ছে, ঠিক আছে, এভালুয়েশন হচ্ছে কিনা। আচ্ছা, এরপরে এভালুয়েশন, আবার যদি এভালুয়েশনের পরে আবার এটা কিন্তু ঘুরতে থাকবে, আবার একে চলে আসবে, এইভাবে এটা সার্কেল, তাই তো? এটা হচ্ছে সার্কেল আকারে ঘুরতে থাকবে। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। ফার্স্ট স্টেপ হচ্ছে তাহলে অ্যাসেসমেন্ট, ঠিক আছে। ভেরি গুড। সাইফ আলী খান, রিনা ঢালি, একই সাথে হচ্ছে আহ আচ্ছা ছুটি আক্তার, অনেকেই অ্যান্সার করেছেন, অসংখ্য ধন্যবাদ। 5 নাম্বার কোশ্চেন, দারুণ একটা কোশ্চেন। সাবজেক্টিভ ডাটা ও অবজেক্টিভ ডাটা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। দেখেন কয়েকটা সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা মনে রাখবেন, কভার ডাটা, ওভার ডাটা মনে রাখবেন, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এখানে কি বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট। দেখেন আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট, হ্যাঁ, তথ্যটা আপনি নির্ণয় করুন। উইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সাবজেক্টিভ ডাটা। এখানে হচ্ছে কোনটি উদাহরণ, কিসের উদাহরণ? এখানে সাবজেক্টিভ ডাটার উদাহরণ কোনটি? ঠিক আছে, এখানে আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট উইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সাবজেক্টিভ ডাটা। সাবজেক্টিভ ডাটার এক্সাম্পল কোনটি বলেন তো? দেখেন এখানে বলছে বিপি, রাইট আর্ম, এখানে হচ্ছে সুপাইন পজিশন, এন্ড এখানে 130/80 হচ্ছে মিলিমিটার অফ মার্কারি, এখানে হচ্ছে আপনার এইচজি। আর এরপরে হচ্ছে ওরাল টেম্পারেচার, মানে সুপাইন পজিশনে এখানে হচ্ছে আপনার বিপি কত সেটা। আর ওরাল টেম্পারেচার এখানে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 39 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে সিস্টার্স নোট অন ফাইল, পেশেন্ট হ্যাজ রেডনেস ওভার লেফট লেটারাল ম্যালিয়াস। আর এখানে বলছে দেখেন, পেশেন্ট সেস আই অ্যাম হ্যাভিং নাউসিয়া, ঠিক আছে।
পেশেন্ট কি বলছে যে আমার বমি বমি ভাব হচ্ছে, তাহলে এখানে কোনটি সাবজেক্টিভ ডাটা? আচ্ছা, পাশের ডি দিয়েছেন, ডি দিয়েছেন, ডি দিয়েছেন। আচ্ছা, নিচে লেখা বলতে আপনার হয়তো ওখানে আমি এটা আপনাদেরকে কিভাবে দেখাই। ওই যে আপনার দেখেন স্ক্রিনের উপরে হাত দিবেন, যাদের হচ্ছে ক্যাপশন উঠতেছে তারা এই ডিসপ্লের উপরে হাত দিয়ে দেখেন রাইট কর্নারে বা আপনার স্ক্রিনের যে কোনো এক জায়গায় থ্রি ডট আছে, ওইটাতে হাত দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি দেখবেন যে কমেন্ট ট্রান্সলেশন, টার্ন অন কমেন্ট ট্রান্সলেশন, ঠিক আছে, ওটা অফ করে দিবেন। ঠিক আছে, এই যে ট্রান্সলেশনটা আপনি এটা কি করবেন, অফ করে দিবেন। বা ক্যাপশন দেখবেন একটা জায়গা আছে, সেটিংস এর মধ্যে আপনার যে সেটিং আছে দেখেন, সরি, ওই যে ক্যাপশনটা অফ করে দিবেন, ক্লোজ ক্যাপশন। ঠিক আছে, আপনার হচ্ছে ক্যাপশনটা অফ করে দিবেন। দেখেন সেটিং একটা অপশন আছে ওই যে থ্রি ডটের পাশে, ওখান থেকে আপনারা ক্যাপশনটা অফ করে দেন, তাহলে আর সমস্যা হবে না। ওকে, পাশের ডি দিয়েছেন, পাশের ডি দিয়েছেন। দেখেন এইখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, অবজেক্টিভ ডাটা কোনগুলা? ঠিক আছে, অবজেক্ট অর্থাৎ যেগুলো হচ্ছে আপনি মেজারমেন্ট করবেন বা হচ্ছে আপনি ডায়াগনোসিস করবেন, ঠিক আছে, এগুলো সবই অবজেক্ট। অর্থাৎ আপনি এখানে সরাসরি সাবজেক্ট যেটা বলবে না, সাবজেক্ট বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো সবই অবজেক্ট। তো সাবজেক্ট যেটা নিজে বলবে, যেমন সে যদি বলে, অর্থাৎ দেখেন পেশেন্ট নিজেই বলতেছে, পেশেন্ট কি এখানে আমাদের সাবজেক্ট না? তো সাবজেক্ট যেটাই বলবে সেটাই হচ্ছে কি সাবজেক্টিভ ডাটা। তো এখানে পেশেন্ট বলতেছে যে আই এম হ্যাভিং নসিয়া, আমার বমি বমি ভাব হচ্ছে, এটা পেশেন্ট বলতেছে, তো ডেফিনেটলি এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের কাজ বা সাবজেক্টের তথ্য এটাই, সাবজেক্টের ডাটা এটাই। ঠিক আছে, বাকিগুলো দেখেন এখানে সিস্টার নোট করতেছে, ওরাল টেম্পারেচার মেজারমেন্ট করা হচ্ছে, বিপি মেজারমেন্ট করা হচ্ছে, এগুলো সবই কিন্তু আবার কিসে যাচ্ছে, যে অবজেক্ট, এগুলো সব অবজেক্ট করতেছে। তো সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টিভ ডাটা অবজেক্টিভ ডাটা থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, অবশ্যই খুব ভালোভাবে এটা আপনারা মনে রাখবেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, দ্য ফার্স্ট স্টেপ ইন বিগিনিং এনি নার্সিং প্রসিডিউর। খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো নার্সিং প্রসিডিউর করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, অনেকেই আমরা এটা ভুল করে ফেলি। ফার্স্ট স্টেপটা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রত্যেকে একটু কমেন্ট করেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে। ফার্স্ট স্টেপ বিগিনিং, শুরু করা এনি নার্সিং প্রসিডিউর, যে কোনো নার্সিং প্রসিডিউর শুরু করার প্রথম ধাপ কোনটি, প্রথম স্টেপ কোনটি? প্রত্যেকে একটু এটা অ্যান্সার করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু আসে, এবং এখানে যে সিকোয়েন্স গুলো অর্থাৎ স্টেপ গুলো এখান থেকে মনে রাখতে হবে। এনি নার্সিং প্রসিডিউরের ক্ষেত্রে কাজ কি হবে, এই যে দেখেন প্রশ্নটা অনেকেই অনেক রকম উত্তর দিয়েছেন। কালেক্ট ইকুইপমেন্ট, হ্যাঁ ইকুইপমেন্ট গুলো কালেক্ট করবেন। অনেকেই দিচ্ছেন ওয়াশ হ্যান্ড, মানে হচ্ছে হাত ধোবেন। অনেক ধরনের উত্তর পাচ্ছি আমরা, এ পাচ্ছি, বি পাচ্ছি, ছয়ের। এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখেন এই যে হচ্ছে যে কোনো নার্সিং প্রসিডিউর শুরু করার আগে যে স্টেপ গুলো আছে, এই স্টেপ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে এটা একটু মনে রাখবেন কষ্ট করে। দেখেন স্টেপ গুলা কি কি আছে। প্রথমে হচ্ছে কালেকশন অফ ইকুইপমেন্ট, ঠিক আছে, প্রত্যেকে মনে রাখবেন, কালেকশন অফ ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে যে কাজটা করতে হবে, অবশ্যই প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে মনে রাখবেন। দেখেন 2 নাম্বার স্টেপ কি হবে, প্রোভাইড প্রাইভেসি, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রাইভেসি প্রোভাইড করতে হবে, প্রোভাইড প্রাইভেসি, প্রোভাইড প্রাইভেসি 2 নাম্বার। 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা কি, 3 নাম্বার হচ্ছে কিন্তু এই যে ওয়াশ হ্যান্ড, ঠিক আছে, ওয়াশ হ্যান্ড, ওয়াশ হ্যান্ড। 4 নাম্বারে যে কাজ করবেন, 4 নাম্বারে কি করতে হবে, পুট অন গ্লাভস, ঠিক আছে, এরপরে হচ্ছে পুট অন গ্লাভস, পুট অন গ্লাভস। তাহলে এখানে আমাদের 1 নাম্বার তাহলে কোনটা হচ্ছে, যে কোনো নার্সিং, এই যে শুরু করার আগে যে কোনো প্রসিডিউর প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কালেকশন অফ ইকুইপমেন্ট কালেকশন করতে হবে, তারপরে প্রাইভেসি প্রোভাইড করতে হবে, তারপরে হ্যান্ড ওয়াশ করতে হবে, তারপর হচ্ছে গ্লাভস পরতে হবে। ঠিক আছে, এটা মনে থাকবে প্রত্যেকের, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন।
প্রত্যেকে লাইভটা শেয়ার করে ডান করে দিয়েন। এটার আপনার এক্সপ্লেনেশন সহ আপনারা পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে একটু শেয়ার করে দিয়েন। তাহলে এখানে কি হবে দেখেন, ফার্স্ট স্টেপ ইন বিগিনিং এনি নার্সিং প্রসিডিউর। নার্সিং প্রসিডিউর, যে কোনো নার্সিং প্রসিডিউরের ক্ষেত্রে এখানে স্টেপগুলো অবশ্যই মনে রাখবেন। যদি সেকেন্ড স্টেপ থেকে আসে, যদি থার্ড স্টেপ আসে, যদি ফোর্থ স্টেপ আসে, এভাবে কিন্তু আলাদা করে আসতে পারে প্রশ্নটা। ক্লিয়ার? আশা করছি এই প্রশ্নটি নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। অনেকেই কিন্তু দেখেন 6 ডি দিয়েছেন, সি দিয়েছেন, মানে প্রত্যেকটা অ্যান্সার করেছেন। আপনারা কষ্ট করে এই চারটা একটু মনে রাখবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে কালেক্ট ইকুইপমেন্ট, কালেকশন অফ ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্ট কালেক্ট করব। 2 নম্বরে হচ্ছে আমরা এই যে হচ্ছে প্রোভাইড প্রাইভেসি প্রোভাইড করব। 3 নম্বরে আমরা এই যে হচ্ছে হ্যান্ড রেস্ট করবো। তারপরে হচ্ছে 4 নম্বরে যে হচ্ছে পুট অন গ্লাভস। ওকে, এটা একটু মনে রাখবেন কষ্ট করে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। ক্লিয়ার প্রত্যেকেই? এটা যেন কখনো আর ভুল না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা নার্সিং প্রসিডিউরের ক্ষেত্রে এই স্টেপগুলো মেনটেন করা। 7 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য টেকনিক ইজ ইউজড ইন কেস অফ সার্জিক্যাল অ্যাসেপসিস। দেখেন, দ্য টেকনিক ইজ ইউজড ইন কেস অফ সার্জিক্যাল অ্যাসেপসিস। কোন টেকনিক ব্যবহার করা হয় সার্জিক্যাল অ্যাসেপসিস? এই সার্জিক্যাল অ্যাসেপসিস বলতে কি দেখেন, এখানে হচ্ছে এই যে ফ্রি ফ্রম অল মাইক্রোঅর্গানিজম, তাই না? সব ধরনের এই যে মাইক্রোঅর্গানিজম থেকে হচ্ছে ফ্রি করাকে আমরা বলি সার্জিক্যাল অ্যাসেপসিস। তো এখানে দেখেন, এটা কি ক্লিন টেকনিক, এটা আইসোলেশন টেকনিক, এটা স্ট্রেল টেকনিক, নাকি নন অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি নয়? খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর, দ্য টেকনিক ইজ ইউজড ইন কেস অফ সার্জিক্যাল অ্যাসেপসিস। সার্জিক্যাল অ্যাসেপসিস এর ক্ষেত্রে আমরা কোন টেকনিক এখানে ব্যবহার করি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মেডিকেল সার্জিক্যাল অ্যাসেসিস থেকে এমন কোন কোশ্চেন, মানে এমন কোন সিঙ্গেল পরীক্ষা নাই যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম, এই হচ্ছে আপনার মেডিকেল সার্জিক্যাল অ্যাসেসিস থেকে আপনি প্রশ্ন পাবেন, 100% পাবেন। 100% শিওর থাকেন এই টপিক থেকে একটা প্রশ্ন পাবেনই পাবেন। আপনার বই যদি থাকে লিখে রাখেন সুন্দর করে, এর উপরে ওই টপিকের উপরে একটা মার্ক লিখে গোল করে রাখেন যে শিওর যে কোনো পরীক্ষাতে আপনি পাবেন। মেডিকেল সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এখন দুইটা জিনিস আসে এখানে, এই টপিকটার মধ্যেই দুইটা জিনিস আসে, একটা হচ্ছে মেডিকেল আর একটা হচ্ছে সার্জিক্যাল অ্যাসেপসিস। অ্যাসেপসিস মানে কি জীবাণুমুক্তকরণ করা, রাইট? আর একটা হচ্ছে মেডিকেল, আর একটা হচ্ছে কি সার্জিক্যাল। মেডিকেল হচ্ছে কি ক্লিন টেকনিক, ঠিক আছে, ওটা হচ্ছে ক্লিন টেকনিক। আর সার্জিক্যালের মধ্যে কি পড়বে, ওটা হচ্ছে স্টেরিল টেকনিক। দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। তো এখানে যেহেতু বলছে যে সার্জিক্যাল অ্যাসেপসিস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে স্টেরিল টেকনিক। যদি বলতো মেডিকেল অ্যাসেপসিস, তাহলে কিন্তু আমরা দিতাম ক্লিন টেকনিক। মনে থাকবে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। তাহলে ফ্রি ফ্রম অল মাইক্রো অর্গানিজম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেরিল টেকনিকের মধ্যে পড়বে, ঠিক আছে। আর ক্লিন টেকনিক হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাসেপসিস, যেখানে হচ্ছে জীবাণুর সংখ্যা কমানো, অর্থাৎ জীবাণু মুক্ত মুক্ত করবে না, এটা হচ্ছে মানে সংখ্যাটা কমাবে, পরিমাণটা কমাবে, ঠিক আছে। আর আইসোলেশন টেকনিক, এটা আমরা প্রত্যেকে জানি, যাতে করে এটা নতুন করে ছড়াইতে না পারে, সংক্রমণ সংক্রামক রোগগুলো যেন না ছড়ায়, সেটার জন্য কি করা, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা। ওকে, তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে হচ্ছে সি। সাথে সি দিয়েছেন কে কে, বা ভুল করেছেন নাকি কেউ, একটু দেখি। প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রূপামীর, এরপরে হচ্ছে রাফিকা, জেসমিন, শামীম, সাম্মি আক্তার, মাহফুজা ইসলাম, ভেরি ওয়েল, আয়েশা মনি, ফারিহা চৌধুরী, খুবই সুন্দর উত্তর করেছেন। ঠিক আছে, তাহলে উত্তর হবে হচ্ছে সি। প্রশ্ন কিন্তু চেঞ্জ করলে উত্তর চেঞ্জ হয়ে যেত। ওকে, 7 নাম্বার। 8 নাম্বার কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। দেখি আপনারা, গত একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম হচ্ছে গত 30 তারিখে, যেখানে আমরা টিএমএসএস এর যে প্রশ্নগুলো ছিল ওখানে এই কোশ্চেনটা ছিল, পিপি রিলেটেড কোশ্চেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের। কার কার মনে আছে একটু আমরা লক্ষ্য করি, দেখি। দ্য রিকমেন্ডেড সিকোয়েন্স ফর রিমুভাল, কি করছে দেখেন, এই যে রিমুভ করতেছে, কিন্তু মনে আছে রিমুভালের সিকোয়েন্সটা কি ছিল? অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অন, এই যে দেখেন, লিভিং এ পেশেন্ট রুম, একটা পেশেন্টের রুম থেকে বের হওয়ার পরে এই যে পিপিই রিমুভ করার ক্ষেত্রে এখানে সিকোয়েন্সটা কি হবে? ঠিক আছে, ওখানে কিন্তু আমি আপনাদের টেকনিক সহ শিখেছি, ওটার আলাদা একটা শর্ট ভিডিও দিয়েছি, এবং সেটা কিন্তু অলরেডি 1 লক্ষর বেশি মেবি মানুষ দেখেছেন আপনার ওটা, ঠিক আছে। তো তারও বেশি হবে। তো সে আশা করি এটা আপনাদের ভুল আর কখনো হবে না। টেকনিকটা প্রত্যেকেরই মনে আছে। আমাকে একটু কমেন্ট করে জানান যে এটার উত্তরটা কি হবে। দেখেন, এখানে প্রথম হচ্ছে গাউন রিমুভ করবেন, তারপরে হচ্ছে গ্লাভস রিমুভ করবেন লাস্ট, অর্থাৎ গাউন রিমুভ ফার্স্ট, গ্লাভস রিমুভ লাস্ট, গ্লাভস রিমুভ ফার্স্ট, গাউন রিমুভ লাস্ট, মাস্ক রিমুভ ফার্স্ট, গ্লাভ রিমুভ লাস্ট, গ্লাভ গ্লাভ রিমুভ ফার্স্ট, মাস্ক রিমুভ লাস্ট। দেখেন কোন সিকোয়েন্সটা ঠিক আছে।
হ্যাঁ, প্রসাদ বিশ্বাস আপনি লিখেছেন। কমেন্টে প্রশ্ন থাকার কারণে দেখতে সমস্যা হচ্ছে। আই ডোন্ট নো যে কমেন্টে কিভাবে আপনার প্রশ্ন যাচ্ছে। আপনি হচ্ছে করবেন, ওই যে দেখেন আপনাদের ডিসপ্লের উপরে একটা টাচ করেন, লাইভের উপরে দেখেন নিচে হচ্ছে সেটিং এর একটা অপশন আছে, সেটিং এর মধ্যে যান, যে ওখান থেকে ওটা অফ করে দেন। ওটা এখান থেকে অফ করতে হয় না, ওটা আপনার ফোনেই হচ্ছে, আপনার ওখান থেকে অপশনটা অফ করে দিলেই হবে। আচ্ছা, অনেকেই ৮ এর উত্তর দিচ্ছেন, আমি ৮ এর উত্তর নিব। এ পাচ্ছি, বি পাচ্ছি, কেউ সি ডি দিবেন না? এ বি ডি, আচ্ছা ৩টা উত্তর পাইলাম। এও উত্তর পাইলাম, বি ও উত্তর পাইলাম, ডি ও উত্তর পাইলাম। আমি কিন্তু এইটার আপনাদের একটা শর্ট টেকনিক শিখাইছি আমি, যাতে করে এটা কখনোই ভুল না হয়। আপনারা এই জিনিসটাই ভুল করেন, ঠিক আছে? আমরা ওইখানে ওই যে ডোনিং অর্থাৎ পুটিং অন পিপি, পুটিং এর ক্ষেত্রে আমি কোন টেকনিক শিখেছিলাম আপনাদের মনে আছে? গো ম্যান গো, মনে আছে কিনা? দেখেন কি মুখস্থ করেছিলাম, যে গো ম্যান জিওজি, মনে আছে? গো ম্যান জিওজি, গো ম্যান জিওজি। গো থেকে কি দেখেন, এটা হচ্ছে পুটিং, পুটিং এর ক্ষেত্রে অর্থাৎ পড়ার ক্ষেত্রে কোনটা প্রথম কোনটা লাস্ট যদি আসে অথবা সিকোয়েন্স যদি আসে, কিভাবে আসতে পারে। ইতিমধ্যে কিন্তু এটা পরীক্ষাতে প্রশ্ন আসছে। তাহলে গো থেকে কি হবে দেখেন, দেখেন গো থেকে হচ্ছে গাউন, ঠিক আছে? গো থেকে কি গাউন, আমি আর লিখছি না। ম্যান থেকে হচ্ছে কি মাস্ক, মনে রাখবেন ম্যান থেকে হচ্ছে মাস্ক, ঠিক আছে? আর এই যে জিওজি, দেখেন জিওজি মানে কি বলেন তো? আমরা যখন ওই যে গুগলস এর স্পেলিংটা করি, জিওজি আসে না? জিওজি, হ্যাঁ, GGLES এইভাবে আসে। তাহলে দেখেন জিওজি, জিওজি আসবে কোন ক্ষেত্রে? গুগলস এর ক্ষেত্রে। তাহলে গো থেকে হচ্ছে গাউন, ম্যান থেকে হচ্ছে মাস্ক, গো এখানে জিওজি থেকে হচ্ছে গুগলস, আর আরেকটা জি এই লাস্টে বাকি আছে না? এই জি থেকে আমরা কি দিব? এই জি থেকে হচ্ছে গ্লোভস, গ্লোভস। তাহলে এটা আসবে হচ্ছে পুটিং এর ক্ষেত্রে। এখন আমি যদি বলি যে হচ্ছে আমাদের ওই যে ডফিং বা রিমুভিং, হ্যাঁ, রিমুভের ক্ষেত্রে আমি কি বলছিলাম? জি জি, আপনাদের মনে আছে কিনা একটু কমেন্ট করে জানায়েন। যে জি জি মানে হচ্ছে আপনার ৩টা জি তারপরে এম, তাই না? জি 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 এম, অর্থাৎ আপনি উল্টাই দিবেন, এটা বলছিলাম। তো উল্টাই দিলে যে এই যে দেখেন গাউনটা লাস্টে আসে, বিষয়টা এরকম না। এই ৩টা জি মানে জাস্ট উল্টাই দিবেন। দেখেন প্রথমে তাহলে কি আসবে? প্রথমে আসবে হচ্ছে আপনার এই যে লাস্টেরটা কি ছিল, এই যে গ্লোভস। তাহলে খোলার ক্ষেত্রে হচ্ছে প্রথমে আসবে গ্লোভস। তার আগের যে জি ছিল সেটা হচ্ছে এই যে গোগলস। হ্যাঁ, তার আগের যে আরেকটা জি বাকি আছে সেটা হচ্ছে গাউন, আর সর্বশেষে হচ্ছে মাস্ক। তাহলে দেখেন আপনি খুলবেন কি, এখানে বলছে যে রিমুভ করার ক্ষেত্রে, তাহলে রিমুভের ক্ষেত্রে আসছে কোনটা দেখেন তো? ঠিক আছে, গ্লোভস আছে। আচ্ছা, এটা আমরা ধরলাম রিমুভ ফার্স্ট, রিমুভ ফার্স্ট, তাহলে বাকি অপশন দুইটা বাদ যাচ্ছে। যারা এ দিয়েছিলেন দেখেন গাউন কিন্তু বাদ চলে গেছে। এরপর হচ্ছে কি মাস্ক, কিন্তু এই লাস্টে মাস্ক। তাহলে দেখেন এখানে গাউন রিমুভ লাস্ট না, গাউন রিমুভ লাস্ট না, এটা বাদ যাচ্ছে। তাহলে উত্তর বের হয়ে আসছে হচ্ছে ডি। আপনার এই সিকুয়েলটা কোনোভাবেই ভুল করবেন না। পিপি এর পুটিং ডফিং দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রিমুভ এবং পুটিং দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিকোয়েন্সটা যেন মনে থাকে। যদি মনে না থাকে, টেকনিক সহ এর সুন্দর করে একটা টেকনিকের শর্ট ভিডিও, ৩ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। ওকে, তাহলে যারা উত্তর ডি দিয়েছেন, সঠিক দিয়েছেন। দেখেন এই প্রশ্নটার উত্তর সবাই সবগুলো দিয়েছেন, অর্থাৎ এ বি সি ডি সবগুলোই দিয়েছেন। যাদের ভুল হয়েছে তারা অবশ্যই ভালোভাবে দেখে রাখবেন প্রশ্নটা। ৯ নম্বর কোশ্চেন, ভাইটাল সাইন থেকে কোশ্চেন আসছে। দ্য ফিফথ ভাইটাল সাইন ইজ, ফিফথ ভাইটাল সাইন আবার কোনটা? আমরা তো ভাইটাল সাইন পড়ছি টিপিআর, তাই না? ৪টা টিপিআর, রাইট? আমরা তো এটা পড়ছি টিপিআর। হুম, আমরা এটা পড়ছি টিপিআর, আর একটা হচ্ছে কি বিপি, বিপি, তাই না? টেম্পারেচার, আমরা পড়তে গিয়ে এটা পড়ছি টেম্পারেচার, পালস, রেসপিরেশন। টেম্পারেচার, পালস, পালস, রেসপিরেশন, রেসপিরেশন, আর একটা হচ্ছে কি বিপি, ব্লাড প্রেশার, রাইট? আর এখানে হচ্ছে কি দেখেন বলছে যে আমাদের এখানে ফিফথ ভাইটাল সাইন কোনটাকে বলা হয়? হুম, মেইন আর্টেরিয়াল প্রেশার, নাকি পেইন, নাকি এবিজি অ্যানালাইসিস, নাকি এখানে হচ্ছে SpO2? প্রত্যেকেই কে কে উত্তর করেছেন? ৯-এর বি দিয়েছেন, ৯-এর বি দিয়েছেন। আচ্ছা, মেহরুন ৯-এর বি দিয়েছেন। মালিহা সুলতানা আরশি দিয়েছেন ৯-এর বি। শারমিন সুলতানা সুমি দিয়েছেন বি দিয়েছেন। তমাল বিশ্বাস ৯-এর বি দিয়েছেন। মাহফুজা ইসলাম, আয়েশা, আয়েশা আমিন। ওকে, প্রত্যেকে একটু দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলেন, দ্রুত দ্রুত আপনার অ্যান্সার গুলো দিয়ে ফেলেন, কারণ আমাদের ক্লাস ৯টার মধ্যে শেষ করতে হবে, আবার ৯টা থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস আছে। ওকে, তো হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন, বি উত্তর করেছেন। হ্যাঁ, তাহলে ফিফথ ভাইটাল সাইন্স হচ্ছে পেইন, ঠিক আছে? ফিফথ ভাইটাল সাইন কোনটি? সেটা হচ্ছে পেইন। পেইন কে হচ্ছে ফিফথ ভাইটাল সাইন হিসেবে ধরা হয়ে থাকে।
প্রত্যেকে একটু মনে রাখবেন। আর একটা হচ্ছে ওই যে দ্য বেসিক টেকনিক ইউজ অ্যাসেস ভাইটাল সাইন, হ্যাঁ আপনাদের মনে আছে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, আর আরেকটা হচ্ছে অসকালটেশন, এটাও কিন্তু মনে রাখেন। আবার অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ওইটা কি হবে, এইটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এই সিকোয়েন্সটা, ওটা নিয়েও আমি আলাদা আলাদা টেকনিক আপনাদের দিয়ে রাখছি, মুখস্থ করার টেকনিক গুলো দেওয়া আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। পরীক্ষাতে কিন্তু ওখান থেকে প্রশ্ন আসবে, অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসে। ওকে, 10 নম্বর কোশ্চেনে চলে আসেন। দারুণ একটা কোশ্চেন, রাইট রুট টু চেক দ্য টেম্পারেচার ইনটু চিলড্রেন। সঠিক উত্তর কোনটি বলেন তো? ওরাল মেথড, হচ্ছে অ্যাক্সিলারি মেথড, রেকটাল মেথড, অল অফ দ্য অ্যাবভ, সবগুলা। কোনটি হচ্ছে রাইট রুট টু চেক টেম্পারেচার? টেম্পারেচার, তাপমাত্রা নির্ণয়ের, এই যে চিলড্রেনদের ক্ষেত্রে তাপমাত্রা নির্ণয়ের সঠিক রুট কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং দেখবেন এই কোশ্চেনে আপনারা প্যাচ লাগাবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 10 নম্বরের উত্তর করেন প্রত্যেকেই, ঝটর পটর উত্তর করেন। অনেক ভাবে এই কোশ্চেনটা আসতে পারে, মিনিমাম 3টা স্টাইলে কোশ্চেন আসতে পারে, অর্থাৎ 3টা ক্যাটাগরিতে কোশ্চেন আসতে পারে, 3 ভাবে কোশ্চেন করা যেতে পারে এটা থেকে। একটু অ্যান্সার করবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করবেন, এটার উত্তরটা কি হবে? আচ্ছা, 10-এর সি দিয়েছেন রেকটাল মেথড, আমি বললাম না প্রশ্নটা আপনারা ভুল করবেন, এবং প্রশ্ন 3 ভাবে আসতে পারে। বি দিয়েছেন অ্যাক্সিলারি মেথড। আচ্ছা, ওরাল দিবেন না কেউ? মানে অনেকেই তো সবগুলাই দিয়ে দেন। আমরা একটু দেখি, সাবিনা ইয়াসমিন দিয়েছেন হচ্ছে সি। আচ্ছা, আশরিফা চৌধুরী দিয়েছেন বি দিয়েছেন, ফারিহা চৌধুরী দিয়েছেন ডি, সবগুলাই দিয়েছেন, মাশাল্লাহ, কোনোটা বাদ দেন নাই আপনি। আচ্ছা, সুমনা ইসলাম দিয়েছেন বি দিয়েছেন, মোসাম্মদ মুক্তাজামান দিয়েছেন হচ্ছে এ দিয়েছেন। আচ্ছা, মাশাল্লাহ, 4টাই পেয়ে গেছি। 4টায় যখন পেয়ে গেছি, তাহলে আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। একটু প্রত্যেকেই মনে রাখবেন, কয়েকটা জিনিস মনে রাখবেন। দেখেন, প্রশ্নটা যদি আসতো যে এখানে চিলড্রেন আলাদা করে উল্লেখ না করে দিয়ে, চিলড্রেন উল্লেখ না করে দিয়ে যদি শুধু আসতো এরকম ভাবে যে কোনটা হচ্ছে অ্যাকুরেট মেথড টেম্পারেচারের জন্য, হ্যাঁ দেখেন কোনটা কি, কোনটা যদি এইভাবে আসতো যে অ্যাকুরেট রিডিং কোনটাতে দেয়, অ্যাকুরেট যদি কথাটা আসতো চিলড্রেন বাদ দিয়ে, প্রশ্নটা এভাবে কিন্তু অনেক সময় আসে। প্রশ্নটা কিন্তু অনেক সময় এইভাবে আসে। প্রশ্নটা কিন্তু অনেক সময় এইভাবে আসে যে কোনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড অ্যাসেসিং দ্য টেম্পারেচার অফ, যে কোনো পেশেন্ট হতে পারে, ঠিক আছে, যদি চিলড্রেন না দিয়ে, তখন কিন্তু আমরা দিতাম হচ্ছে রেকটাল। ওকে, এখন দেখেন কি বলছে যে এখানে যেহেতু উল্লেখ করে দিছে যে চিলড্রেন, তাহলে চিলড্রেনদের ক্ষেত্রে আমরা হচ্ছে ওরাল কেন দিব না, কেন আমরা ওরাল মেথড এটা অ্যাপ্লাই করব না? কারণ হচ্ছে দেখেন, যাদের হচ্ছে আন্ডার 6 ইয়ার, ঠিক আছে, যাদের বয়স আন্ডার 6 ইয়ার, তাদের ক্ষেত্রে তারা কি করতে পারে, যদি তাদের মুখের মধ্যে হচ্ছে আপনি থার্মোমিটার দেন, দেখেন বাইট, তারা কিন্তু কি করতে পারে, চাইল্ড মে বাইট দ্য থার্মোমিটার, থার্মোমিটার কিন্তু তারা বাইট করতে পারে, কামড় দিতে পারে, সুতরাং এটা কিন্তু ওরাল মেথড ব্যবহার করা যাবে না চিলড্রেনদের। ওকে, এরপরে দেখেন সঠিক উত্তরটা হবে হচ্ছে অ্যাক্সিলারি মেথড, কারণ কি অ্যাক্সিলারি মেথড ইজ মোস্ট কমনলি ইউজ সাইট অফ নিউবর্ন, ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে, এটা কমন সাইট কাদের কাদের ক্ষেত্রে, নিউবর্ন, এরপরে হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন। খুব ভালোভাবে মনে রাখবেন। রেকটালে তাহলে আমরা কেন ব্যবহার করবো না? দেখেন, যারা হচ্ছে ইয়ঙ্গার দেন 3 ইয়ার্স, যাদের 3 বছরের মধ্যে যাদের বয়স, ঠিক আছে, তাদের কিন্তু হচ্ছে রেকটাল মেথড ইউজ করা যাবে না। আর এটা যদি আপনি বারবার ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হইতে পারে, যে অ্যানাল স্ফিনক্টার ড্যামেজ হইতে পারে, ঠিক আছে, সুতরাং কি এই যে রেকটাল মেথডে কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে যেটা আমাদের বাকি থাকতেছে সেটা হচ্ছে অ্যাক্সিলারি মেথড, এবং এখানে অল অফ দ্য অ্যাবভ তাহলে হচ্ছে না, উত্তর হবে হচ্ছে বি, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে বি। এখন যদি প্রশ্নটা আমাদের দেখেন, এই সেম কোশ্চেন কত ভাবে আসতে পারে, হুইচ রুট ইজ ইউজ টু আইডেন্টিফাই হাইপোথার্মিয়া ইন নিউবর্ন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার দিতে পারতাম রেকটাল। আবার যদি আসে দেখেন যে আমাদের হচ্ছে মোস্ট রিলিয়েবল মেথড অফ টেকিং টেম্পারেচার, অনেকবার পরীক্ষাতে এই প্রশ্নটা আসতো, অনেকবার। The most reliable method of taking temperature, the most reliable method of taking temperature, টেম্পারেচার টেকের জন্য সব থেকে রিলেবল মেথড কোনটি, সেটাও কিন্তু আমরা দিতে পারতাম রেকটাম, বাই রেকটাম মেথড, ঠিক আছে। তো এইটা অ্যাকুরেট মেজারমেন্টের কোনটা থেকে আসবে, সেটাও কিন্তু আমরা দিতে পারতাম হচ্ছে রেকটাম মেথড। তো এইটা কিন্তু বিভিন্নভাবে আসে, এই জন্য আমি প্রশ্নটা আপনাদের রেখেছি। যদি চিলড্রেন উল্লেখ থাকে, যদি প্রশ্নটা এইভাবে আসে, ডেফিনেটলি এটার উত্তর হবে হচ্ছে অ্যাক্সিলারি মেথড। আর যদি কোশ্চেনটা ঘুরাই, অর্থাৎ যদি শুধু অ্যাকুরেট মেজারমেন্ট চাই, বা কোনটাতে হচ্ছে আপনার আহ এখানে হচ্ছে রিলেবল মেথড বলে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতাম হচ্ছে রেকটাম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নেন, মনে রাখেন, এখান থেকে একটা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। ওকে, বলছে ক্লিনিক্যাল থার্মোমিটার ইন্ডিকেট টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এই যে ক্লিনিক্যাল যে থার্মোমিটারটা আছে নির্দেশ করে, হ্যাঁ নির্দেশিত হয় এখান থেকে, দেখেন নির্দেশ করে
টেম্পারেচার তাপমাত্রা ইন ডিগ্রি ফারেনহাইট ফ্রম থেকে কত পর্যন্ত এটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটারের ইন্ডিকেট করে, নির্দেশ করে কত থেকে কত? 94 থেকে 108, 96 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট, 94 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, নাকি এখানে 96 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট? আশা করি এটা সঠিক উত্তর সবাই দিবেন। 11 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলেন সবাই। 11 সঠিক উত্তর কি হবে? সবাই 11 সঠিক উত্তর দিয়ে ফেলেন। সঠিক উত্তর কি হবে? ওকে, উত্তর করেছেন সি সি, অনেকেই উত্তর করেছেন, হ্যাঁ অনেকে আবার বি দিচ্ছেন। ক্লিনিক ক্লিনিক্যাল থার্মোমিটারে দেখেন এখানে রিডিংটা কত থেকে কত, খুব পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে 35 টু, দেখেন অনেক সময় থাকে এটা 35 টু কত, 35 টু কিন্তু হচ্ছে 43.3 ডিগ্রি 3 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটা যদি সেলসিয়াসে থাকে। আর ফারেনহাইটে যদি এটা আসে তাহলে 95 টু কত থেকে, দেখেন 95 টু হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? তাহলে 95 টু এখানে আমাদের কোনটা থেকে আছে দেখেন তো, 95 থেকে আছে কোনটি, এই যে 94, তো এখানে 94 থেকে হচ্ছে 110 ধরা হয়ে থাকে, তো 94 থেকে হচ্ছে 110, ঠিক আছে, এখানের অপশন অনুযায়ী 95 থেকে দেওয়া উচিত ছিল অপশনটা। তো 95 টা হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট। যারা সি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। অনেক সময় কিন্তু সেন্টিগ্রেডও থাকতে পারে। ওকে, এইটা ভুল করা যাবে না, এই প্রশ্নের উত্তর ভুল করা যাবে না কোনোভাবেই। 12 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য বডি টেম্পারেচার ইজ রাইজ আপ টু, এই রিসেন্টলি এই সমস্ত জায়গাগুলো থেকে দেখছেন আপনারা, আপনারা অনেক পরীক্ষা দেখবেন এই রিসেন্টলি যে যতগুলো পরীক্ষা হচ্ছে সব এই টপিক গুলা, মানে এখান থেকে প্রশ্ন আসতেছে। হোয়েন দ্য বডি টেম্পারেচার ইজ রাইজ মানে এটা বৃদ্ধি পাবে কত, আপ টু কত, 105 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট থেকে 106 ডিগ্রি ফারেনহাইট যখন আপ করছে টেম্পারেচার তাপমাত্রাটা, কন্ডিশন ইজ নোন অ্যাজ, এই কন্ডিশনকে আমরা কি নামে চিনি? এটা কি আমরা হাইপোপাইরেক্সিয়া নামে চিনি, এটা কি আমরা হাইপার পাইরেক্সিয়া নামে চিনি, এটা কি আমরা নর্মোথার্মিয়া, এই যে নর্মোথার্মিয়া হিসেবে চিনি, নাকি অল অফ দ্য, সবগুলাই বলি? সঠিক উত্তর কোনটি হবে? একটু অ্যান্সার করে ফেলেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাইপো বলতে বুঝি তো কম, তাই না? যেটা নর্মালের থেকে কম যদি হয়ে যায় তখন সেটা হাইপো টেম্পারেচার হয়ে যাবে, অর্থাৎ হাইপোপাইরেক্সিয়া হবে। যদি এখানে হচ্ছে 105 থেকে 6 এর উপরে চলে যায় এই কন্ডিশনকে আমরা কি বলি, হাইপার পাইরেক্সিয়া বলি। আর এখানে নর্মাল, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। ওকে, নর্মাল টেম্পারেচারটা কত ডিগ্রি ফারেনহাইট, এটা একটু আপনারা কমেন্ট করে জানান যে নর্মাল টেম্পারেচারটা কত ডিগ্রি ফারেনহাইট, এটাও একটু কমেন্ট করে জানাবেন। এটাও একটু কমেন্ট করে জানান যে নর্মাল টেম্পারেচারটা কত ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইটে কত। ওকে, আশরাফি চৌধুরী, মাইমুনা ইসলাম, ফারহানা ইতি, অনেকেই আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। হ্যাঁ, পুষ্প সঠিক উত্তর দিয়েছেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে ডান লিখে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন ডান লিখে দিয়েন, এবং ওটা আপনার ওই যে আপনার টাইম লাইনে ওখানে একটা স্ক্রিনশট দিলেই হবে আপনার টাইম লাইন থেকে। এরপরে ক্লাস শেষে আপনি আপনার কাঙ্ক্ষিত পিডিএফটা বুঝে নেবেন। ওকে, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। দেখেন আপনাদের জন্য আমরা টোটাল এই কোর্স ফ্রি করার জন্য অনেকেই হুমকি ধামকি দেয়, কারণ অনেকেই শেষ সময়ে যে লাস্ট আওয়ার নামে কোর্স টোর্স গুলো নিয়ে আসে, এগুলো বন্ধ হয়ে যায় আমাদের এই ফ্রি কোর্সটা দেওয়ার জন্য। ঠিক আছে, আবার এটা আমাদের কেন পেইড ব্যাচের স্টুডেন্টরা এখানে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এখানে মাত্র অল্প কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি, কিন্তু পেইড ব্যাচের শিক্ষার্থীরা জানে তাদের কি পরিমাণ ক্লাস এবং সেখানে পড়ানো হয়, প্রত্যেকটা টপিক আলাদা করে পড়ানো। এটা নিয়ে আসলে আমি জানি আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা কখনোই রাগ করবে না, কারণ এখানে আহামরি ওরা যা শিখছে, মানে যেগুলো প্রশ্নগুলো ওরা পড়ছে বা দেখছে, তার তুলনায় এগুলো কিছুই না একদম। ওই যে গতকালকে যে আমরা ইংলিশ ক্লাস নিচ্ছিলাম না, যে লিটল, হ্যাঁ, এবং ফিউ, এখানে শুধু ফিউ, শুধু ফিউ অর্থাৎ নেগেটিভ সেন্স ইউজ হবে, তাই তো? আচ্ছা, তাহলে 13 নম্বর কি বলছে দেখেন, সাইট অফ পালস ইজ ইউজ ফর রুটিন অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন ইন অ্যাডাল্টের ক্ষেত্রে রুটিন অ্যাসেসমেন্ট, এটা দুইটা প্রশ্ন আসতে পারে, এখানে অ্যাডাল্ট থাকতে পারে
আমি এর আগেও বলছি, এখানে হচ্ছে পালসের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার অ্যাডাল্ট থাকতে পারে, এখানে হচ্ছে ইনফ্যান্ট অথবা নিউবর্ন থাকতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু আলাদা করে নিউবর্নও থাকতে পারে, সুতরাং দুইটাই আপনাকে জানতে হবে। নিউবর্নও থাকতে পারে, যদি নিউবর্ন হয় উত্তর কি হবে, যদি অ্যাডাল্ট থাকে উত্তর কি হবে, দুইটাই কিন্তু চেঞ্জ হতে পারে উত্তর। হুম। ওকে, শেয়ার করে দিয়েছেন শিলা, থ্যাংক ইউ সো মাচ বোন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। যে টপিকগুলো আমি পড়াচ্ছি, যে টপিকগুলো আমি বলি ইম্পর্টেন্ট, আপনি ওই টপিকগুলো লিখে রাখবেন, পরীক্ষা না আসলে আমারে বলবেন যে এই টপিকে পরীক্ষাতে প্রশ্ন আসে নাই। যেমন এর আগেও আপনার অনেক প্রুফ পাইছেন, এই রিসেন্টলি 30 তারিখে একটা প্রুফ দিয়ে দিছি, 30 তারিখে হচ্ছে টিএমএসএস এর কোশ্চেন সলভ করে দিছি, তার 3 তারিখে আইসিডিডিআরবি পরীক্ষা হয়েছে, দেখেন 8টা 9টা কোশ্চেন একদম কমন। অভিমানী মেয়ে শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এটার উত্তর করে ফেলেন। 13 বি দিয়েছেন, বি দিয়েছেন, বি দিয়েছেন, বি দিয়েছেন, রেডিয়াল পালস দিয়েছেন, খুব কমন একটা কোশ্চেন। কিন্তু যদি নিউবর্ন আসতো তাহলে উত্তরটা কি হতো বলেন তো নিউবর্নের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে রুটিন অ্যাসেসমেন্ট, পালসের রুটিন অ্যাসেসমেন্ট কোনটা, সেটা হচ্ছে রেডিয়াল। এটা আমরা প্রত্যেকে জানি যে মোস্ট কমন সাইট, তাই না? ইউজ টু রুটিন অ্যাসেসমেন্ট অফ ভাইটাল সাইন ইন অ্যাডাল্ট। আর যদি হচ্ছে নিউবর্ন আসতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? অসংখ্য ধন্যবাদ। মিতু লিখেছেন পেইড ব্যাচের আমাদের তো অনেক ক্লাস হয়, 1 ঘন্টা প্লাস। হ্যাঁ, আপনাদের হিউজ ক্লাস, হিউজ ক্লাস। এই ক্লাস শেষ হলেও আবার আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। ম্যাম অলরেডি আপনাদের চলে আসছেন মনে হয় ক্লাস নিতে, উনি আবার শুরু করবেন আপনাদের ক্লাস, পেডিয়াট্রিক শেষ করবেন উনি। ওকে, এনিওয়ে, তো অনেকে বি দিয়েছেন, বি দিয়েছেন, আমি কিন্তু বলছি যে নিউবর্ন। হ্যাঁ, ভেরি গুড রেদন, রেদন আফরিন আখি, ভেরি গুড। এপিক্যাল পালস যদি নিউবর্ন থাকতো তাহলে উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যেত, এবং অবশ্যই দুইটা খুব ভালোভাবে মনে রাখবেন। আমি এর আগেও বেশ কয়েকটা ক্লাসে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। তানিয়া আহমেদ টনি লিখেছেন ক্যারোটিড না, আমি কিন্তু বারবারই বলছি নিউবর্নের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবেন, নিউবর্ন ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে এপিক্যাল পালস ইজ সুইটেবল সাইট ইন নিউবর্ন, ঠিক আছে? সুইটেবল সাইটের, ওকে, এটা ভুল যেন না হয়, পরীক্ষাতে প্রশ্নটা আসে, পরীক্ষাতে প্রশ্নটা আসে। 14 নম্বর কি বলছে? ইনক্রিজ রেসপিরেটরি রেট ইজ কল্ড, রেসপিরেটরি রেট বৃদ্ধি পাওয়াকে আমরা কি বলি? টাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, ট্যাকিপেনিয়া নাকি ব্রাডিপেনিয়া? প্রত্যেকে একটু এটা অ্যান্সার করবেন, আশা করছি এটা প্রত্যেকেই পারবেন, কোনো সমস্যা নাই। কমন বেসিক কিছু কোশ্চেন দেখেন, যদি এই সাবজেক্টটা থেকে 7টা থেকে 9টা প্রশ্ন আসে, ঠিক আছে, 7টা থেকে 9 10টার মতো প্রশ্ন যদি আসে, তো মিনিমাম 5 থেকে 7টা থাকবে আপনার বেসিক কোশ্চেন, যা আপনার কোনোভাবে কনফিউজড হলে চলবে না, কোনোভাবে ভুল করলে চলবে না। ওকে, কোনোভাবে কনফিউশন হলে চলবে না, কোনোভাবে ভুল করলে চলবে না। কয়টা? এই 5-7টা যে বেসিক কোশ্চেন আসবে। এরপরে যাদের বেসিকটা ক্লিয়ার যদি থাকে আপনার, তাহলে ওই যে কয়েকটা থিওরিটিক্যাল কোশ্চেন বা ক্লিনিক্যাল বেস কোশ্চেন আসবে, ওগুলা কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। ওগুলাই দেখবেন আপনার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? ওগুলো আপনার প্রবলেম হচ্ছে না, এই জন্য আপনার বেসিকটা যেন খুব ভালোভাবে ক্লিয়ার থাকে। 14 সি দিয়েছেন পেনিয়া। আচ্ছা, রেসপিরেটরি কার্ডিয়াকের সাথে আমরা জানি কার্ডিয়া আসতো, তাইলে তাই না? তাহলে এই দুইটা আমাদের প্রথমে বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে। আর টাকি হচ্ছে বৃদ্ধি পাওয়া অর্থাৎ বেশি হওয়া, আমরা প্রত্যেকেই জানি যে বেশি। আমি এটা আপনাদের বলছি কি, টি হচ্ছে, টি লেটারটা অনেক দূরে, বি লেটারটা এর পরে বি, কাছে। তো যদি কম হয় তাহলে কাছে, যদি বেশি হয় তাহলে দূরে, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে আমাদের? টাকিপেনিয়া। ওকে, ভেরি ওয়েল। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু যে পালসের কিন্তু এখানে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এখানে হচ্ছে পালস থেকে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, আপনার এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে আসছে যে হোয়েন টেকিং এপিক্যাল পালস, যখন আপনি এপিক্যাল পালস হচ্ছে আপনি এই যে মেজারমেন্ট করবেন, হোয়াই শুড দ্য নার্স প্লেস দ্য স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ কোথায় প্লেস করতে হবে? এপিক্যাল পালসের ক্ষেত্রে কোথায় এটা প্লেস করতে হবে? এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে আসা একটা কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, রিপিটেড কোশ্চেন কিন্তু এটা একটা, এটা আপনার অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। ওকে, এরপরে হচ্ছে, হ্যাঁ, 15 নম্বর কোশ্চেন, ফোর্সড ব্রিথিং, ঠিক আছে? ফোর্সড ব্রিথিং ইজ অলসো নোন অ্যাজ, এই যে ফোর্স, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়া, হ্যাঁ, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা আমরা কি নামে জানি? হাইপারপেনিয়া, হাইপারসেপেনিয়া, আর একটা হচ্ছে হাইপোসেপনিয়া, আর আরেকটা কি বলছে? ইপনিয়া, ইউপনিয়া। উত্তর কোনটি হবে? 15-এর উত্তর কি হবে? ফোর্সড ব্রিথিং। দেখেন, ফোর্সড ব্রিথিং। আচ্ছা, এই যে হচ্ছে ক্যাপেনিয়াটা কি বলেন? হাইপার ক্যাপেনিয়াটা কি? হাইপার ক্যাপেনিয়াটা কি? হাইপার ক্যাপেনিয়া হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, ক্যাপে ক্যাপে, ক্যাপের সাথে সংযুক্ত হচ্ছে CO2,
তাই তো? তাহলে হাইপার, এখন CO2 তাইলে যদি বাড়ে, ব্লাডে যদি CO2 বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হাইপারক্যাপনিয়া হবে, ঠিক আছে? হাইপারক্যাপনিয়া কখন হবে? যখন হচ্ছে CO2 বাড়বে। তাহলে হাইপারক্যাপনিয়া কখন হবে? তাহলে যদি CO2 কমে, ঠিক আছে? CO2 যদি কমে, ওকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি কমে বাড়ে, তাহলে হচ্ছে যে ক্যাপে ক্যাপে সিট থেকে সংযুক্ত থাকবে, ঠিক আছে? সিট থেকে সংযুক্ত থাকবে। আচ্ছা, আর এখানে হচ্ছে ইউফনি, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক, এটা আমরা প্রত্যেকে জানি। বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে হাইপারপেনিয়া। ক্লিয়ার? পাসের হচ্ছে এ, বি দিয়েছিলেন, ভুল দিয়েছিলেন। সি এর সাথে সম্পর্ক CO2-র, ওকে। হাইপার থেকে হচ্ছে বাড়বে, হাইপার থেকে কমবে, ওকে। এরপরে হচ্ছে 16 নম্বর কোশ্চেন, দ্য পজিশন টু, এই আর একটা পজিশন থেকে ভাই দুই ধরনের কোশ্চেন পাবেন, পরীক্ষাতে লিখে নিয়েন, আমি বলে দিচ্ছি। দেখেন, এইখানে হচ্ছে প্রত্যেকে একটু দেখেন, দ্য পজিশন টু গিভেন টু অ্যান আনকনসিয়াস পেশেন্ট ফর মাউথ কেয়ার। এখন এখানে মাউথ কেয়ার থাকতে পারে, আদার কোনো ধরনের হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনি এখানে হচ্ছে প্রসিডিউর থাকতে পারে, ঠিক আছে? যে এখানে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে, আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আপনার কোন পজিশনটা সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? প্রশ্নটা অনেক ভাই ঘুরিয়ে আসে, অনেকভাবে ঘুরিয়ে আসে প্রশ্নটা। তো দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে ব্রিথিং ডিফিকাল্টিস, আর আরেকটা থাকতে হচ্ছে আনকনসিয়াস হচ্ছে এই যে পেশেন্ট, ঠিক আছে? এনাদের জন্য হচ্ছে সুইটেবল, সুইটেবল আপনার পজিশন কোনটি? পরীক্ষাতে প্রশ্ন আসেই, পরীক্ষাতে এই প্রশ্ন, দুই ধরনের প্রশ্ন আসে পজিশন থেকে। আবারও বলছি, পরীক্ষা থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে আপনার, একটা হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট আর একটা হচ্ছে ব্রিথিং ডিফিকাল্টিস। দুই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, দুই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে, দুই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দেখি 16 কি দিয়েছেন, 16 দিয়েছেন, এ দিয়েছেন। এ আর বি নিয়ে আপনাদের ঝগড়া বেঁধে যাবে, আই নো। যে ফাউলার পজিশন দিবেন নাকি এখানে হচ্ছে সাইড লাইন পজিশন দিবেন, ওকে। এটার উত্তর হবে কি? তাহলে মনে রাখবেন যে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে অ্যাসপাইরেশনের জন্য কোনো ধরনের সমস্যা না থাকে, যেহেতু সে আনকনসিয়াস, তাই না? অ্যাসপাইরেশনের জন্য কোনো ধরনের সমস্যা ডিফিকাল্টির যেন না দেখা যায়, তার জন্য হচ্ছে সাইড লাইন পজিশন, তার জন্য হচ্ছে বেস্ট পজিশন, ওকে। আনকনসিয়াস, রিমেম্বার। আর যদি ব্রিথিং ডিফিকাল্টিস থাকে, যদি কি সমস্যা থাকে? যদি ব্রিথিং ডিফিকাল্টিস থাকে, শ্বাস প্রশ্বাসের যদি তার কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন পজিশন রাখতে হবে? ফলোর পজিশন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অবশ্যই প্রয়োজনে লিখে রাখেন, কোথাও লিখে রাখেন। 16 নম্বর কোশ্চেন, কজেস অফ বেডশোর, বেডশোরের কারণগুলা কি কি? মানে এখানে বলছে যেহেতু আর, তাইলে এখানে ডেফিনেটলি প্লুরাল, অর্থাৎ কোনগুলা? ফ্রিকশন, ঘর্ষণ, ময়েশ্চার অর্থাৎ এখানে হচ্ছে আপনার আর্দ্রতা, স্যাঁতসেঁতে ভাব হওয়া, ভাব থাকা, প্রেজেন্স অফ প্যাথোজেনিক অর্গানিজম, অর্থাৎ দেখেন প্যাথোজেনিক কোনগুলা? যেগুলা কিন্তু রোগ জীবাণু ছড়াইতে পারে। তো যদি আপনি যেখানে থাকবে পেশেন্ট, সেখানে যদি প্যাথোজেনিক অর্গানিজম সেখানে উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে বেডশোর হবে কিনা। সেখানে যদি স্যাঁতসেঁতে ভাব থাকে, তাহলে বেডশিওর হবে কিনা। সেখানে যদি ফ্রিকশন, ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ যদি তার হয়, হ্যাঁ, যেমন ওই যে ট্রেন্ডেলিনবার্গ পজিশনে যদি রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট এই যে উপর দিক থেকে নিচের দিকে ফ্রিকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে তার হচ্ছে যেহেতু এটা ইমোবিলাইজ পেশেন্ট, তাই না, নড়নচড়ন করতে পারছে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে বেড রিডেন পেশেন্ট, তো তার সেই ক্ষেত্রে আপনার বেডশোর হতে পারে কিনা। তো বেডশোরের কারণগুলা কি কি? 17-এর অ্যান্সারটা করে ফেলেন প্রত্যেকেই। জান্নাত লাইসা দিয়েছেন, 17 ডি দিয়েছেন, ঝটপট চটপট অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। তাহলে বেডশোরের কারণগুলা কি কি? বেডশোর থেকে দেখবেন প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, বেডশোর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ডি দিয়েছেন, বি দিয়েছেন শুধু, যে যদি স্যাঁতসেঁতে ভাব থাকে, অর্থাৎ ময়েশ্চার। আচ্ছা, ময়েস্ট যদি থাকে অর্থাৎ ভেজা ভেজা ভাব, স্যাঁতসেঁতে ভাব যদি থাকে, ডি দিয়েছেন, সি দিয়েছেন। আচ্ছা, প্যাথোজেনিক অর্গানিজম, তাহলে এখানে দেখেন ফ্রিকশন কিন্তু একটা কমন কজেস অফ বেডশোর, তাই না? এই যদি ঘর্ষণ হয়, ঠিক আছে, পেশেন্ট যদি এই যে ওঠানামা, ঘর্ষণ যদি ঘর্ষণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হতে পারে? বেডশোর হতে পারে। এটাও কিন্তু সেম, যে ময়েশ্চার অর্থাৎ ওই জায়গায় যদি স্যাঁতসেঁতে হয়, তাহলে ডেফিনেটলি ওইখানে ঘামে ভেজা ভেজা অবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বেডশোর হতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে দেখেন প্যাথোজেনিক অর্গানিজম যদি থাকে, তাহলে ডেফিনেটলি সেখানেও হতে পারে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, সবগুলাই কিন্তু কজেস অফ বেডশোর, ওকে। সবগুলাই কিন্তু বেডশোরের কারণ, ঠিক আছে। 17, 18 নাম্বার কি বলছে দেখেন, যদি বেডশোর হয়, বেডশোর ক্যান বি
বেস্ট প্রিভেন্টেড বাই, কিভাবে এটা হচ্ছে আপনার প্রতিরোধ করা যায় বলেন তো? প্রিভেন্ট করা যায় কিভাবে? বেডশোরটা কিভাবে, মানে কোনটা সব থেকে ভালো প্রতিরোধ ব্যবস্থা হতে পারে? ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পজিশন, ঘন ঘন মানে হচ্ছে আপনার পজিশন চেঞ্জ করা। এই যে মাসাজ দ্য রেডেন্ট এরিয়া, অর্থাৎ ওই যে লাল হয়ে আসছে যে এরিয়াটা, ওই এরিয়াটাতে মাসাজ করা। ইউজ অফ, এখানে কি বলছে দেখেন, হার্ড ম্যাট্রিক্স, আপনি শক্ত ম্যাট্রিক্স ব্যবহার করবেন। ক্লিন অ্যান্ড ড্রেসিং, ওই জায়গাটা আপনি পরিষ্কার করবেন এবং ড্রেসিং করবেন। কোনটা প্রিভেন্ট? বেডশোর ক্যান বি বেস্ট প্রিভেন্টেড বাই, কিভাবে আপনি এটা প্রতিরোধ করতে পারেন? বেডশোরটা প্রতিরোধ করতে পারেন কোন ভাবে? সব থেকে ভালো পদ্ধতি কোনটি? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 18 দেখি কে কে উত্তর করতে পারেন। সঠিক উত্তর দিয়ে ফেলেন 18। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেন। আর যারা যারা লাইভটা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানান কে কে শেয়ার করছেন। শেয়ার করে একটু ডান লিখে দিন কষ্ট করে। দেখেন, ডান লিখছেন মনে হয় অলমোস্ট 50+, কিন্তু শেয়ার করছেন কতজন? 30 জনের মতো। তাইলে যারা শেয়ার করেন নাই তারাও ডান লিখছেন, হ্যাঁ? প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখে দেন। কে কে শেয়ার করছেন একটু ডান লিখেন, তাইলে বুঝতে পারবো যে আপনি আপনি শেয়ার করছেন। ও, 40 জনের মতো শেয়ার করেছেন, বাকিরা একটু আপনারা অবশ্যই শেয়ার করে ডান লিখে দেন। 18 নম্বরের উত্তর করেছেন কে কে? সঠিক উত্তর করেছেন। 18-র উত্তর করেছেন, এ দিয়েছেন, এ দিয়েছেন। খুব রিপিটেড একটা কোশ্চেন এটাও। এটাও কিন্তু একটা রিপিটেড কোশ্চেন। 18 রে দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন যে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পজিশন, চেঞ্জটা হচ্ছে ঘন ঘন পরিবর্তন করা। আর কখনোই কিন্তু দেখেন নেক্রোসিস হতে পারে কিন্তু যদি ওই যে রিডেন্ট এরিয়াতে আপনি ওই লাল হয়ে আসছে যে জায়গা, ওই জায়গাতে কি করা যাবে না? ওইখানে হচ্ছে কোনোভাবেই কিন্তু ওইখানে কি করা যাবে না? ওইখানে কোনোভাবেই মাসাজ করা যাবে না, ঘষা যাবে না, ঠিক আছে? ডলাডলি করা যাবে না ওই জায়গা। হুম। দীপ্তি মৃধা শেয়ার করেছেন, মেহেরিন সুলতানা, থ্যাংক ইউ সো মাচ, জান্নাতুল ফেরদৌসী আপু, অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করে দিয়েছেন। উম এমডি সোহান আলী, অসংখ্য ধন্যবাদ ভাই। সাইদ ভাই, অসংখ্য ধন্যবাদ। সাইদের নাম আমার নামের সাথে তো মিশে গেল। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন। হোয়েন এ পেশেন্ট এক্সপিরিয়েন্স, এই যে দেখেন ডিফিকাল্টি ইন ব্রিথিং, ঠিক আছে, যখন উনি কি অনুভব করতেছেন বা কি উনি এক্সপিরিয়েন্স করতেছেন যে শ্বাস প্রশ্বাস নিতে ওনার সমস্যা হচ্ছে, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পজিশন টু প্লেস হিম অর হার, ঠিক আছে, এই অবস্থাতে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন তার ক্ষেত্রে কোনটা হবে? সিমস পজিশন, নাকি এখানে ডরসো রিকম্বেন্ট পজিশন? রিকম্বেন্ট পজিশন আমি দেখিয়েছি আপনাদের, লেটারাল পজিশন, নাকি এখানে ফাউলার্স পজিশন? দেখেন পজিশন গুলো আলাদা করে আর এখন এখানে শো করার প্রয়োজন হচ্ছে না, আপনার এগুলো সম্পর্কে খুবই অবগত। জাস্ট এই দুই ধরনের কোশ্চেন কিন্তু পজিশন থেকে আসতে পারে ভাই। মিনিমাম আপনি এই দুইটা কোশ্চেন যদি পড়ে যান 1 মার্ক কমন পাইতে পারেন। উর্মি দত্ত শেয়ার ডান করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বিথি তালুকদার, অসংখ্য ধন্যবাদ। সাগর বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ ভাই, শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশরাফুন নাহার ঋতু শেয়ার করেছেন, ধন্যবাদ। আপনারা 19-এর অ্যান্সার করে ফেলেন। ফারিহা চৌধুরী, আয়েশা মনি। আমাদের কিন্তু নেক্সট ক্লাসের আপনারা রুটিন কিন্তু প্রত্যেকে পেয়ে গেছেন, আই হোপ আপনারা প্রত্যেকে রুটিন পেয়ে গেছেন। আপনাদের বেশি বেশি শেয়ার, অর্থাৎ 100+ শেয়ার থাকলে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, অথবা যদি 100+ শেয়ার না হয় আমরা একটা একটা করে ক্লাস স্কিপ করে আর একটা ক্লাস করব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই মিনিমাম 100+ শেয়ার থাকতেই হবে। যদি 100+ শেয়ার থাকে তাহলে আমরা নেক্সট ক্লাস যেটা ওই রুটিনেই হবে। যদি 100+ শেয়ার না হয় তাহলে নেক্সট ক্লাসটা হবে না, তারপরে ক্লাসটা হবে, মানে একটা গ্যাপ দিয়ে একটা। আর যদি আপনারা 100+ শেয়ার করেন তাহলে ডেফিনেটলি, কারণ 200 জন 300 জন ক্লাস করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের শেয়ারটা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস করবো ইনশাল্লাহ। আমি আপনাদের কথা বুঝতেছি। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতেছি। আপনি না আপনার ফোনের ডিসপ্লেতে টাচ করেন, করার পরে দেখেন সেটিং একটা অপশন আছে, সেটিং এ যান, যে দেখেন ক্লোজড ক্যাপশনস একটা জায়গা আছে, ওটা অফ করে দেন। ওইটা আপনার ফোনে অন করা, এই জন্য যখন আমি কথা বলতেছি ওই যে লেখাটা আসতেছে, ঠিক আছে, ওটা অফ করে দেন। তাহলে দেখেন আমি বারবারই কিন্তু বলছি যে ফলোয়ার পজিশন হচ্ছে, যদি হচ্ছে আপনার এই যে ব্রিদিং ডিফিকাল্টিস হয় তাহলে ফলোয়ার পজিশন, আর যদি হচ্ছে আপনার সাইড লিং পজিশন বা পজিশনটা কখন দিব আমরা, যখন হচ্ছে পেশেন্ট যখন আনকনসিয়াস পেশেন্ট থাকবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে। এইখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই আমরা 20 নাম্বার। দ্য টার্ম, এই যে
অ্যানোরেক্সিয়া ইজ নোন অ্যাজ, অ্যানোরেক্সিয়া বলতে আমরা কি বুঝি? লস অফ এয়ার, লস অফ স্লিপ, লস অফ অ্যাপিটিয়েট, লস অফ স্পিচ। অ্যানোরেক্সিয়া কোনটাকে বলা হয়? একটু কমেন্ট করে ফেলেন প্রত্যেকেই। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, এটা সঠিক উত্তর কি হবে? লস, এখানে টার্ম অ্যানোরেক্সিয়া। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, 20-এর কি দিয়েছেন? 20-এর সি দিয়েছেন, লস অফ অ্যাপিটিয়েট অর্থাৎ ক্ষুধামন্দা হওয়া, মানে ক্ষুধা কম থাকা বা হ্রাস হয়ে যাওয়া। এটার আমরা কি বলি হচ্ছে? হ্যাঁ, লস অফ অ্যাপিটাইট হচ্ছে অ্যানারক্সিয়া। আচ্ছা, লস অফ হেয়ার পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা আবার কমপ্লিকেশন অফ কেমোথেরাপি ওই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, তাই না? বা সাইড ইফেক্ট কি থাকে হচ্ছে এই যে কেমোথেরাপির, সেটা হচ্ছে লস অফ হেয়ার। লস অফ হেয়ারকে আবার কি বলে? এটাও কিন্তু পরীক্ষাতে আসে। অ্যালোপেসিয়া, ALOPECIA। অ্যালোপেসিয়া হচ্ছে লস অফ হেয়ার। লস অফ স্লিপ এটা আমরা মনে হয় প্রত্যেকেই জানি যে ইনসোমেনিয়া, তাই না? ইনসোমেনিয়া। আর লস অফ অ্যাপিটিয়েট হচ্ছে আমাদের অ্যানোরেক্সিয়া। আর লস অফ স্পিচ কে কি বলা হয়? অ্যাফেসিয়া, অর্থাৎ অ্যাফেসিয়া। অ্যাফেসিয়া হচ্ছে লস অফ স্পিচ। টার্মগুলো অনেক সময়, এই টার্মগুলো অনেক সময় পরীক্ষাতে আসে, বিভিন্ন মেডিকেল টার্মগুলো থেকে পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসতে পারে। ওকে, 21 নম্বর কোশ্চেন। ডার্ক অ্যান্ড, এই যে দেখেন, টেরি কালার স্টুল ইজ টার্ম অ্যাজ। ঠিক আছে, এই যে টেরি অর্থাৎ কেমন, ওই যে আলকাতরা কালো কালো টাইপের যদি মল হয়, ডার্ক অ্যান্ড টেরি কালার স্টুলকে আমরা কি বলি? এখানে আশা করছি এগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত। এই টার্মগুলো সম্পর্কে আশা করছি প্রত্যেকেই অবগত, সুতরাং প্রত্যেকে একটু অ্যান্সার করেন। এপিস্টেক্সিসটা কি? এটা তো প্রত্যেকেই জানেন যে এপিস্টেক্সিসটা কি। নাক দিয়ে রক্ত পড়া, তাই না? এটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। নাক দিয়ে এপিস্টেক্সিস, হ্যাঁ, এর নাক দিয়ে রক্ত পড়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটা প্রত্যেকেই জানি যে মেলেনা হলো কি? কালো বা হচ্ছে ওই যে আঠালো টাইপের, হ্যাঁ, টেরি টেরি এইরকম যুক্ত মল, হ্যাঁ, ডার্ক কালো এবং আঠালো যুক্ত যে মল যদি হয় তাহলে সেটাকে হচ্ছে মেলেনা বলে। আর হেমো, এই যে দেখেন হেমোপটেসিস, এটা বলতে কি বোঝায়? যদি হচ্ছে ওই যে আমাদের কাশির সাথে যদি রক্ত আসে, তাই না? কাশির সাথে রক্ত বের হয়। আর হেমাটেমাসিসটা কি? হেমাটেমাসিস যদি বমির সাথে রক্ত আসে, বমির সাথে যদি রক্ত আসে হেমাটেমা। ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। টার্মগুলো যেন অবশ্যই মনে থাকে। 21-এ বি দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। 22 নম্বর প্রশ্নে আমরা একটু চলে আসি। অন টেবিল স্পুন ইজ ইকুয়াল টু, অর্থাৎ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। অন টেবিল স্পুন, এই জায়গাটা আমাদের আরেকটু আলাদা করে মনে রাখতে হয়। সবসময় যে আপনার টি স্পুন আসবে কিন্তু তা না, টেবিল স্পুনও কিন্তু পরীক্ষাতে আলাদা করে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো টেবিল স্পুন, অন টেবিল স্পুন ইকুয়াল টু কত এমএল হবে? অনেক সময় পরীক্ষাতে থাকে আমাদের টি স্পুন ফুল, অর্থাৎ 1 টি স্পুন ফুল ইকুয়াল টু কত এমএল, তাই না? দেখেন, 1 টি স্পুন, ছোট হাতের টিএসপি, আর যদি হচ্ছে বড় হাতের টি থাকে তখন সেই ক্ষেত্রে আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা বড় হাতের টি অথবা টিবিএস আলাদা করে থাকে। 22-এর এ দিয়েছেন, দেখছেন প্রশ্ন ভুল ভুল করে ফেলছেন। আচ্ছা শিলা, প্রশ্ন ভালোভাবে পড়বেন। দেখেন এই জায়গাটাই কিন্তু আমরা ভুল করে ফেলি, এই যে এত বেশি আমরা টি স্পুনফুল পড়ছি, যে এই প্রশ্ন আসলে আমরা এই যে 5 ml উত্তর করে ফেলি, এত বেশি আমরা পড়ছি।
ভাই সে প্রশ্নটা পড়েন। দেখেন অন টেবিল ইজ ইকুয়াল টু কত হবে? টেবিল স্পুন, এখানে নট টি স্পুন, এখানে নট টি স্পুন ফুল, এটা টেবিল স্পুন ফুল। টেবিল স্পুন ফুল ইকুয়াল টু কত? 15 ml, ঠিক আছে। দেখেন 15 ml। আর যদি এটা আসতে হচ্ছে টিএসপি অর্থাৎ ছোট হাতের টিএসপি অথবা টি স্পুন ফুল, তখন কিন্তু আমরা দিতাম হচ্ছে 5 ml। বুঝছেন? কোশ্চেনটা দেখেন, ভুল করা যাবে না। প্রশ্ন হ্যাঁ আমি জানি আপনি দিতেই পারেন, কিন্তু আপনি কিন্তু এই যে ভেরি মাচ এক্সাইটেড, আপনি অতিরিক্ত যখন এই যে হচ্ছে এক্সাইটেড হয়ে যাবেন তখন কিন্তু জানা প্রশ্ন ভুল হবে। উত্তর হবে হচ্ছে বি। ওকে, এ নয়, বি। 23 নাম্বার, দেখেন ইন্ট্রাডার্মাল ইনজেকশন ইজ গিভেন এট, কোন অ্যাঙ্গেলে দেওয়া হয় ইন্ট্রাডার্মাল ইনজেকশন? ইন্ট্রাডার্মাল ইনজেকশনটা ইন্ট্রাডার্মাল ইনজেকশনটা কোন অ্যাঙ্গেলে দেওয়া হয়? পরীক্ষাতে আসে, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। ইন্ট্রাডার্মাল ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়? আইভি আসতে পারে, সাবকিউটেনাস আসতে পারে, ইন্টারমাসকুলার আসতে পারে, ঠিক আছে, আইএম আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। এবং হচ্ছে বেস্ট সাইট ফর অ্যাডাল্ট অ্যান্ড ইনফ্যান্ট আলাদা করে আসতে পারে, ঠিক আছে। ইনফ্যান্টদের ক্ষেত্রে কোনটা বেস্ট সাইট হবে, চিলড্রেনদের ক্ষেত্রে কোনটা হতে পারে, অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা হতে পারে, আলাদা আলাদা করে কিন্তু সাইটগুলো থেকে প্রশ্ন আসে। আর এখানে প্রশ্ন আসছে হচ্ছে ইন্ট্রাডার্মাল ইনজেকশন ইজ গিভেন এট কত ডিগ্রিতে দেওয়া হয় ইন্ট্রাডার্মাল? এই আইডি, আইডি কত ডিগ্রিতে দেওয়া হয়? এ দিয়েছেন, এ দিয়েছেন, হ্যাঁ 5 থেকে 15, তাই তো। হুম, 15। ওকে, আইভি হচ্ছে কত হইতো? আইভি হইলে 35 থেকে 45, 15 থেকে 45 আইভি হইলে। আচ্ছা, আর যদি হচ্ছে আইএম হইতো তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো। ওকে, তাহলে সবাই সঠিক উত্তর দিয়েছেন, এ দিয়েছেন 23-এর। 24 নম্বর প্রশ্ন, ফর আইএম ইনজেকশন, আইএম ইনজেকশনের জন্য দ্য নার্স শুড ইনসার্ট দ্য নিডল ইনটু দ্য মাসল এট অ্যান অ্যাঙ্গেল অফ, দেখেন এই যে ফর আইএম ইনজেকশনের জন্য দ্য নার্সের উচিত ইনসার্ট দ্য নিডল, নিডল ইনসার্ট করা ইনটু দ্য মাসেলের ভেতরে, এট অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে মাসেলের ভেতরে নিডলটা ইনসার্ট করবে আইএম এর ক্ষেত্রে? তাহলে আইএম এর ক্ষেত্রে কত হবে দেখেন তো? 24, রিপিটেড কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে এটা। 24 নাম্বার। আর বেস সাইডটা একটু আপনারা মনে রাখবেন, ঠিক আছে, কোনটা হচ্ছে বেস সাইড। আমার মনে হয় আমাদের নেক্সট ক্লাস মাইক্রোবায়োলজি ক্লাস টপ থাকবে, তারপরে ক্লাসটা হবে, কারণ 100+ শেয়ার এটা আপনাদের দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। বেশি বেশি শেয়ার করে দেওয়া এটা অবশ্যই আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এথিক্যাল প্রিন্সিপাল। সাইট গুলা ক্লিয়ার করে, হ্যাঁ সাইট গুলো খুবই, দেখেন আইডির ক্ষেত্রে মনে রাখবেন, অর্থাৎ ইন্টারডার্মালের ক্ষেত্রে মনে রাখবেন, গজ সহ ক্লিয়ার করে দিচ্ছি। আইডির ক্ষেত্রে মনে রাখবেন 5 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, এবং এর নিডল সাইজটা হবে কত থেকে 25 টু 27 গজ, ঠিক আছে, 25 থেকে 27 গজ। আচ্ছা, এরপরে হচ্ছে কতটুকু যাবে ইঞ্চি কতটুকু হবে ওটার প্রয়োজন নেই, এটা হচ্ছে আইডি। আইভির ক্ষেত্রে কি হবে? আইভির ক্ষেত্রে মনে রাখবো আমরা 15 থেকে 45, ঠিক আছে, ডিগ্রি, তো 45টাই ধরে রাখবেন, এখানে আমি একটা দিলেই মনে হয় বেস্ট হবে, একটা একটা করে দিলে 15 থেকে লাগবে না, 5 থেকে 15, 45। আচ্ছা, এরপরে যদি বলি আমরা সাবকিউটেনাস এর ক্ষেত্রে কত হবে? 90, 45 থেকে 90। আর ইন্টারমাসকুলার ক্ষেত্রে কত হবে? সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে 90 হবে, ঠিক আছে, একটু আমরা এটা মনে রাখবো, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। ও এটা তো শেষ হয় নাই আমাদের, এটা অ্যান্সার করেছেন প্রত্যেকেই, হ্যাঁ 24-এর ডি দিছেন সঠিক উত্তর। আইএম এর ক্ষেত্রে হচ্ছে ডি হবে, 90 ডিগ্রি। ওকে, 25 নম্বরের ক্ষেত্রে কি হবে? ও, দারুণ একটা কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এটা। কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য কালার অফ পেরিফেরাল ভেনাস ক্যানুলা? এই যে দেখেন, এই যে 16 গজের ক্যানুলার কালারটা কি হবে বলেন তো? কোনটার কালার কত মনে আছে?
কালার কোডিংটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যারা ইন্টার্নিতে আছেন বা আপনাদের অলরেডি ইন্টার্নি ক্লোজ হয়ে গেছে, আপনারা প্রত্যেকে এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন আপনাদের না, ইভেন একদম ফার্স্ট ইয়ার থেকে এটা ক্লিয়ার থাকে। ও আচ্ছা, সাইটের কথা বলছেন, সাইট কোন সাইট? আচ্ছা, সাইটের ক্ষেত্রে একটু মনে রাখবেন, সেটা হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে ভাস্টুস ল্যাটেরাইলস, ঠিক আছে? ভাস্টুস হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে, ডেল্টয়েড হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে, ডেল্টয়েড আর একটা হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। এটা একটু মনে রাখবেন। যদি ক্র্যাক দ্য লাইসেন্স থাকে, দেখবেন হচ্ছে ওই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে টপিকের মধ্যে আছে, মেবি হচ্ছে আপনার 60-এর পরে পেজ, 60 সামথিং, অর্থাৎ 61-62 পেজের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, কালার 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 কারোর ভুল হওয়ার কথা না। 16 কি কালার? পিঙ্ক কত? একটা একটা করে হিসাব করেন, পিঙ্ক কত? পিঙ্ক হচ্ছে 20, 20। গ্রে কত? গ্রে হচ্ছে 16। ইয়েলো কত? মনে আছে ইয়েলো? ইয়েলো হচ্ছে 24। গ্রিন কততে? গ্রিন আছে, গ্রিন হচ্ছে 18, মোস্ট ইউজ, সব থেকে মানে বেশি ব্যবহৃত, তাই তো? তাহলে গ্রে হচ্ছে 16। কালার কালার কোডিংটা মনে থাকবে আশা করছি প্রত্যেকের, আইভি নিডিল গস, এবং এখানে কালার ফ্লোরেট আলাদা লাগবে না, তবে কাদের জন্য কোনটা ইউজ হয় একটু আলাদা করে মনে রাখবেন। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে বা র্যাপিড ফ্লুইডের ক্ষেত্রে 18 গজ থাকতেই হবে, অথবা সার্জারি পেশেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে 18 অবশ্যই ক্যানুলা থাকতে হবে। এটা অনেক সময় আলাদা করে পরীক্ষাতে প্রশ্ন আসে। 26 নাম্বার কি বলছে দেখেন, দা অসমোলারিটি, আচ্ছা কত বলেন? 0.45% সোডিয়াম ক্লোরাইড ইজ। দেখেন এইটা নিয়ে আপনাদের এত পরিমাণ ভুল ইনফরমেশন দেয় কিছু কিছু জায়গায়, ওই যে হচ্ছে আপনাদের, আমি যদি লাইভে একটু দেখাইতাম আপনাদের যে চ্যাট জিপিটি কিভাবে অ্যান্সার করে, কিভাবে হচ্ছে আপনার চ্যাট জিপিটি ই করে, এগুলা যদি একটু দেখানো যাইতো তাহলে ভালো হতো। আমি এটা নিয়ে কিন্তু বেস্ট পোস্ট করেছি আপনাদের, যে এই যে অসমোলারিটি কোনগুলো হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক। প্রশ্নটা ওইটা যেন মনে থাকে, বারবার কিন্তু একটা প্রশ্ন আসছে আপনাদের, 5% ডেক্সট্রোজ, 5% এই যে এনএসএ, ঠিক আছে? দেখেন এই যে 5% ডিএনএস, হ্যাঁ, 5% ডিএনএসএ, এটা হাইপারটনিক নাকি হাইপোটনিক? দেখেন আমার কাছে জিজ্ঞাসা করছে যে এটা কোন ধরনের সলিউশন, এটা 100% হাইপারটনিক সলিউশন, ঠিক আছে? এটা 100% হাইপারটনিক সলিউশন। কিন্তু এই প্রশ্নটাই যদি আসে যে 5% ডিএনএস যদি হচ্ছে হাউ টু ইফেক্ট ইন দ্য বডি, হুম, যদি এটা ইনটু দ্য বডি, বডির মধ্যে এটা কেমন ইফেক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? সেই ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু কাজ করবে হচ্ছে আপনার আইসোটনিকের মতো। কেননা এটা বডিতে ইফেক্ট করবে আইসোটনিকের মতো, কিন্তু সলিউশনটা হাইপারটনিক। কারণ এর অসমোলারিটি কত দেখেন তো, এইটার অসমোলারিটি হচ্ছে 586, তাই না? 586 আমরা প্রত্যেকে জানি যে নর্মাল, অর্থাৎ এনএস এর আপনার হচ্ছে সলিউশন, আইসোটনিকের সলিউশন কত? 308। এটা আমরা প্রত্যেকে জানি যে 308। আর এইখানে হচ্ছে আপনার 5% ডেক্সট্রোজের কত? 278, 278। এটা কত চলে যায়? 586, ঠিক আছে? আর এখানে বলছে 0.45, তার 0.45 অর্থাৎ 0.9 এর হাফ, 0.9 যদি 308 হয়, তাহলে দেখেন তো কত হবে, এর হাফ কত হবে? 0.4% স্যালাইন কত হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, 0.45% কত হবে? তাহলে 154, তাই তো? সঠিক দিয়েছেন। ওকে, আচ্ছা 26, তাহলে 154 হবে। এর অসমোলারিটি গুলো প্রত্যেকের মনে রাখবেন, কয়েকটার মনে রাখবেন। 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, ওয়াটারে এটার হচ্ছে কতটুকু, এর অসমোলারিটি কত থাকবে? আইসোটনিকের, রিঙ্গার ল্যাক্টেটের, আর হচ্ছে ওই যে 5% ডিএনএস এর, এগুলো মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন দা নর্মাল রেঞ্জ অফ সোডিয়াম, এই যে সোডিয়ামের নর্মাল রেঞ্জ কত? প্রত্যেকে একটু অ্যান্সার করেন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, মোটামুটি সবগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা আসবেই। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম রিসেন্টলি পরীক্ষাতে আসছে। ম্যাগনেসিয়ামের কত? এগুলো সবই মনে রাখবেন। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে? এগুলোর হচ্ছে নর্মাল রেঞ্জটা কত, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। সোডিয়ামের কত? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 26, 27 নাম্বার অ্যান্সার করবেন মাহফুজা, 27 অ্যান্সার করেন।
প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, সঠিক উত্তরটা কি হবে? প্রত্যেকে এটার অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, বি দিয়েছেন 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। প্রত্যেকেই প্রত্যেকে এটা সঠিক উত্তর করা চাই। হ্যাঁ, ভুল করেছিলেন। আচ্ছা ফারজানা, বি 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 এটা ভুল করা যাবে না, ঠিক আছে? পার এমএল কিন্তু না, ডি দিয়ে ফেলেন না আবার অনেকেই। একটু নজর রাখবেন, ঠিক আছে? পার লিটারের দিকে একটু নজর করে রাখবেন। অনেক সময় আমরা জানি কিন্তু ওই যে অপশনের হেরফেরে কিন্তু একটু ভুল করে ফেলি। উত্তর হবে বি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট পার লিটারে। আচ্ছা, নরমাল সিরাম পটাশিয়াম, এই পটাশিয়াম লেভেলটা কত হবে? মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইগুলো সবই মানে নরমাল রেঞ্জটা প্রত্যেকেরই ইম্পর্টেন্ট, প্রত্যেকটারই ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রত্যেকটাই। এটার অ্যান্সার করে ফেলেন। 28 নম্বরের উত্তর কি হবে? পটাশিয়াম লেভেলটা কত? পটাশিয়ামের নরমাল লেভেল ভ্যালুটা কত?